গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। স্যার, পরপর এভাবে জঙ্গলের ভিতরে ওই ঘন অন্ধকারে খুন, আপনাদের কি মনে হয়? গত 1 মাসে এই নিয়ে 5টা মার্ডার হলো। তো মার্ডারগুলো কি আপনি করেছেন নাকি? নিশ্চিদ্র অন্ধকারের মধ্যে ওদের দেখলো কেমন করে? আচ্ছা, আমি তাহলে এখন কি করব? আপনাকে আমি এই প্রজেক্ট থেকে যা ইনকাম হবে স্ট্রেট অ্যাওয়ে তার 10% দেব। বিনতা ম্যাডামকে শিরোমণির গড়টা দিয়ে দিন ব্যানার্জি সাহেব। গেট আউট! ভেবে দেখুন মিস্টার ব্যানার্জি, গত 15 দিনের মধ্যে পোচাররা একটা দাঁতাল হাতি আর 3টে চিতাকে মেরেছে। ডাবল এজেন্ট কথাটা শুনেছ? প্রশ্ন হচ্ছে, কে সেই ইনসাইডার? জঙ্গলকে একটু তফাতে রাখতে হয়। এই গল্পগুলোই তো আমি শুনতে চাই। রেডিও মিলনের আজকের নিবেদন সৈকত মুখোপাধ্যায়ের কাহিনী মৃত্যুর আলো। গল্পটি পত্রভারতী থেকে প্রকাশিত থ্রিলার অমনিবাস বইটি থেকে নেওয়া হয়েছে। লেখক শ্রী সৈকত মুখোপাধ্যায়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের কাহিনী মৃত্যুর আলো, প্রথম পর্ব। হেমন্তের কুয়াশামাখা ভোরে সোনারু মাঝি তার ছাগল 4টেকে নিয়ে জয়ন্তী নদীর শুকনো খাত ধরে হেঁটে যাচ্ছিল। রোজই যায়। নদীর চর ধরে পশ্চিম দিকে কিছুটা এগোলে দেখা যায় এক জায়গায় কিনারা থেকে জঙ্গল একটু পিছু হটে গেছে। সেইখানটাতেই বন আর বালির চড়ার মাঝখানে পলি মাটির এক ফালি জমি। ওই ঘাস জমিটায় ছাগলগুলোকে চড়তে দিয়ে সোনারু বসে থাকে। বক্সা রিজার্ভের গা ঘেঁষা এইসব গ্রামে কখনো কখনো জঙ্গল থেকে চিতাবাঘ চলে আসে, আর ছাগলগুলো চিতাবাঘের প্রিয় খাদ্য। হল্লা করলে অবশ্য বাঘ পালায়। তাছাড়া ঘন্টা 1.5-2 সোনারু এখানে বসে থাকলে সংসারে কার কি এসে যায়। সত্যি কথা বলতে, এই 80 বছরের বুড়া যদি মরেও যায় তাতেও কারো কিছু যাবে আসবে না। মৃতদেহ 3টে প্রথম দেখেছিল হরিণডুবি গ্রামের সোনারু মাঝি। না, ঠিক সোনারু নয়, ওর ছাগল 4টেই প্রথম বুঝেছে ঘাস জমির ওপর অস্বাভাবিক কিছু পড়ে আছে। ওই জায়গাটায় পৌঁছে জমিতে পা গেঁথে তারা সোনারুকে পেছন দিকে টানছে আর ম্যাঁ ম্যাঁ আওয়াজ করে ওদিকে যাবার ব্যাপারে প্রবল অনিচ্ছা জানাচ্ছে। ব্যাপারটা কি তোদের? শালারা ঘাবড়ায় কি দেখি? কি দেখিস রে তোরা? ছানি পড়া চোখ দুটো কুঁচকে কিছুক্ষণ চেয়ে থাকতেই খয়েরি পলি আর সবুজ ঘাসের মধ্যে থেকে আলাদা করে সে দেখতে পেল উর্দি পরা 3টে মানুষের চেহারা। চিত হয়ে পড়ে আছে, তেমন যেন নেতানো তুলোর পুতুলের মতন হয়ে পড়ে রয়েছে 3টে মানুষ। দেহে প্রাণ নেই। না, এখানে আর থাকা যাবে না, লোক ডাকতে হবে। কে কোথায় আসো? এদিক মানে আসো তাড়াতাড়ি। ওরা পড়ে আছে নদীর ধারে, 3টা মরা। শিগগির এসো, শিগগির এসো। কি হয়েছে সোনারু কাকা? এভাবে চিৎকার করো কেন? কি হয়েছে? ওইদিকে জয়ন্তী নদীর ধারে 3জন উর্দি পড়া মানুষের লাশ পড়ে আছে। খবর চাউর হতেই নদীর তীরে সেই ঘাস জমিটা ঘিরে মানুষের বৃত্ত তৈরি হলো। ফিরতি মানুষজনের মুখে মুখে ফিস ফিস করে খবরটা ছড়াতে লাগলো। এইভাবে বড় জোর মিনিট 15 মধ্যেই খবরটা ছড়াতে ছড়াতে পৌঁছে গেল গ্রামের প্রান্তে ঘন শাল জঙ্গলের সীমানায় দাঁড়িয়ে থাকা সজল বাবুর কাছে। আরে সজল বাবু যে,
ও জীবনবাবু ও গোপীনাথ বাবু আসেন। ওদিকে তো ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। কেন, কি হয়েছে? জয়ন্তী নদীর তীরে 3টে ফরেস্ট গার্ড পাহারায় থাকতো না, ওদের লাশ পড়ে আছে। শুনেই তারা তিনজনে দৌড়লেন ওই জায়গায়। যা দেখলেন তাতে তাদের মাথা ঘুরে গেল। জীবন আর গোপীনাথকে ওখানে পাহারায় রেখে সজলবাবু আবার দৌড়তে দৌড়তে ফিরে এলেন বিট অফিসে। আরটি সেট চালু করে বক্সা টাইগার রিজার্ভের ডিভিশনাল ফরেস্ট অফিসার প্রমিত ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করলেন। স্যার, হরিণডুবি কলিং। বলুন স্যার, আমাদের 3জন ফরেস্ট গার্ড বাবু আর সন্দীপ আর বিমল খুন হয়েছে। সে কি? আপনারা ওখানেই থাকুন, আমি এক্ষুনি বেরোচ্ছি। সজলবাবুর মুখে এটুকু শুনে প্রমিত আর এক মুহূর্ত দেরি করেনি। তখনই জিপ বার করে নিজেই ড্রাইভ করে পৌঁছে গিয়েছিল হরিণডুবি। যাবার পথেই আলিপুরদুয়ার থানাকে ঘটনা সম্বন্ধে ইনফর্ম করে যত তাড়াতাড়ি সম্ভব অকুস্থলে পৌঁছতে অনুরোধ করে এসেছিল। ওসি আলিপুরদুয়ার রতন বৈদ্যের নেতৃত্বে 5 জনের একটা ফোর্স প্রমিতের পেছন পেছনই হরিণডুবি পৌঁছেছিল। ঘড়িতে তখন ঠিক 9:20। হরিণডুবি বিট অফিসের কম্পাউন্ডে গাড়িগুলো রেখে সবাই অকুস্থলে পৌঁছল। রতনবাবু, বলুন স্যার। এই 3জন ফরেস্ট গার্ডের সঙ্গে আমি গত 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধুর মতন কাটিয়েছি। বক্সার কুখ্যাত প্রচারদের হাত থেকে জঙ্গলকে বাঁচানোর একটা শেষ চেষ্টা হিসেবে আমি এই 3জন স্পেশালি ট্রেন্ড ছেলেকে ভারতের বিভিন্ন রিজার্ভ ফরেস্ট থেকে খুঁজে এনে এখানে নিয়ে এসেছিলাম। 3 জনের কমান্ডো ট্রেনিংয়ের ব্যবস্থাও আমিই করিয়ে দিয়েছিলাম। বিনিময়ে এরা 3 জন গত 1 বছর ধরে বিটিআরকে বুক দিয়ে আগলে রেখেছিল। ওদের দাপটে পোচিং আর কাঠচুরি বন্ধ হয়ে গিয়েছিল। ভাবতেও অবাক লাগছে এদের কেউ মারতে পারে। প্রত্যেকে এত ট্রেন্ড। চিত হয়ে পড়েছিল 3 জনেই। 3 জনেরই বুকে একটা করে বুলেটের ক্ষত চিহ্ন। সামনাসামনি লড়াইয়ে ওদের কেমন করে কেউ এত পরিষ্কারভাবে মারতে পারে এটাই আমার মাথায় ঢুকছে না। এ তো আর মেশিন গানের শট নয় যে ওরা প্রস্তুত হওয়ার আগেই এলোপাথারি গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিল। এ তো রীতিমতো টিপ করে সময় নিয়ে মারা হয়েছে। আমি বরং অফিসে যাই। আপনাদের যা যা প্রসিডিওর আছে আপনারা ফলো করুন। ওকে স্যার। হরিণডুবি বিট অফিসের কাঠের বাড়িতে ফিরে এলো প্রমিত। মৃতদেহগুলোকে পোস্টমর্টেমের জন্য শিলিগুড়িতে রওনা করিয়ে দিয়ে ওসি রতন বৈদ্য ফিরে এলেন কিছুক্ষণ পর। প্রমিতের সামনেই তিনি ইন্টারোগেট করলেন 2 ক্লার্ক, জীবন সিং আর গোপীনাথ মণ্ডলকে। বিট অফিসার সজলবাবুর সঙ্গেও অনেকক্ষণ কথা বললেন। সজলবাবু, আপনি যেটুকু জানেন আগে বলুন। বিট অফিসের পেছনে ছোট্ট লিভিং কোয়ার্টারে রান্নাঘর আর বাথরুম ছাড়া 2টো মাত্র কামরা। তার একটায় ওরা থাকতো আর অন্যটায় আমি। 3 জন কি এক ঘরেই শুতেন? হ্যাঁ স্যার, আসলে তৃতীয় কোনো ঘর না থাকায় জীবন সিংহ আর গোপীনাথ মণ্ডল অফিস ঘরের মেঝেতেই রাতে বিছানা পেতে শুতো। লিভিং কোয়ার্টারের ঘর দুটোর পেছন দিকে যেমন দরজা আছে তেমনি আরও একটা দরজা আছে অফিস ঘরের দিকে। যখন ফরেস্ট গার্ডরা গভীর রাতে সারপ্রাইজ চেকিংয়ে বেরোতো তখন পেছনের দরজা দিয়ে না বেরিয়ে ওরা অফিস ঘরের মধ্যে দিয়ে বেরোতো, কারণ ওরা বেরিয়ে যাওয়ার পর জীবনবাবু কিংবা গোপীনাথ মণ্ডল আবার ভেতর থেকে দরজায় খিল দিয়ে দিতে পারত। এই ব্যবস্থায় নিরাপত্তা ছিল বেশি। গতকাল রাত্রে কি ঘটেছিল? সবাই যে যার ঘরে ঘুমাচ্ছিল স্যার। এমন সময় অনেক দূর থেকে 2টো রাইফেল ফায়ারিংয়ের আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। একটা ফায়ারিংয়ে আমরা জেগে উঠি আর তার প্রায় 5 মিনিট বাদে দ্বিতীয় গুলিটার শব্দ ভেসে আসে। 2টো গুলির শব্দ? বুঝলেন কি করে এটা গুলির আওয়াজ? এখন তো হেমন্তকাল, পাকা ফসলের লোভে মাঝে মাঝেই হাতির পাল আসে। ওদের তাড়ানোর জন্য ক্র্যাকার ফাটানোও তো হতে পারে। হ্যাঁ, তা অবশ্য হতে পারে। অনভ্যস্ত কানে ক্র্যাকারের আওয়াজ থেকে রাইফেলের গুলির আওয়াজ আলাদা করে চেনা কঠিন, কিন্তু আমরা জঙ্গলের সব আওয়াজ খুব ভালো করে চিনব এটাই তো স্বাভাবিক স্যার। এতদিন তো কাজ করছি, এইটুকু বুঝবো না? এমনকি ওই দ্বিতীয় গুলির আওয়াজ থেকে এটাও বুঝতে পেরেছিলাম যে সেই আওয়াজ জঙ্গলের ঠিক কোনখান থেকে এসেছে। তখন আমাদের ঘুমের ঘোর কেটে গেছে। তারপর গুলির আওয়াজগুলো জঙ্গলের প্রান্তে জয়ন্তী নদীর বেডের ওপর থেকে এসেছিল। বুঝলাম প্রচাররা জঙ্গলে ঢোকবার ধান্দা করছে। জয়ন্তী যে পারে হরিণডুবি, তার ঠিক অন্য পারেই ভুটান, ওই পারে, এবং ওই পারে নদীর কিনারা সামান্য জায়গা বাদ দিলে খারাপ পাহাড়ের দেওয়াল উঠে গেছে। ভুটান সরকারের কোনো নিয়ন্ত্রণই নেই স্যার ওই জায়গাটার ওপর। ওটা সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল। আর এই কথা তো সবাই জানে স্যার যে সন্ত্রাসবাদী আর চোরাশিকারী এখন সমার্থক। ভারতের বিভিন্ন জঙ্গলে মূলত সন্ত্রাসবাদীরাই চোরাশিকারের কাজটা করে স্যার।
বিশেষ করে এই উত্তর পূর্ব ভারতের বনগুলোয়। এইভাবেই তো ওরা সন্ত্রাসবাদী কাজকর্ম চালাবার জন্য প্রয়োজনীয় ফান্ড জোগাড় করে। হাতির দাঁত তো না, শুধু হাতির দাঁত নয় স্যার, গন্ডারের খড়গ কিংবা বাঘের চামড়ার দাম আন্তর্জাতিক বাজারে সোনা জহরতের থেকেও বেশি। বিদেশে, বিশেষ করে চীনের চোরাবাজারে ওই সমস্ত বিক্রি করে টেররিস্টরা তাদের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এইসব কেনে। এইভাবেই বড় জঙ্গিদের হাতে মানস স্যাংচুয়ারি ছাড়খাড় হয়ে গেছে স্যার। লোয়ার অসমের এই টাইগার স্যাংচুয়ারিতে আজ একটাও ডোরাকাটা বাঘ বেঁচে আছে কিনা সন্দেহ। প্রচারদের এর পরের লক্ষ্য বক্সা টাইগার রিজার্ভ। এই বনাঞ্চলও অনেক রকম দুর্লভ প্রজাতির প্রাণী আর দুর্মূল্য গাছের জন্য বিখ্যাত। আর এখানে ঢোকার সবথেকে সহজ রাস্তা জয়ন্তীর বেড পেরিয়ে ওই হরিণডুবির মধ্যে দিয়ে। এর আগেও বহুবার এইভাবে জঙ্গলে ঢুকে লুটপাট চালিয়ে গেছে চোরা শিকারীরা। বিমল বাবু আর সন্দীপরা আসার পর থেকে ওরা গত 1 বছর ধরে এইসব চোরা শিকারীদের আটকাচ্ছিল। কাল রাতে গুলির আওয়াজ শুনে ওরা বুঝতে পারে যে কিছুদিন চুপচাপ কাটানোর পরে আবার প্রচাররা জঙ্গলে ঢুকে এইসব জঙ্গলি জানোয়ারদের মারছে। তাই 3 জন তাড়াতাড়ি ইউনিফর্ম পরে বেরিয়ে যায়। পরে জীবন সিংহ দরজায় খিল তুলে দেন। তখন ঠিক কটা বাজে আপনার মনে আছে? তখন 1:30 বাজে স্যার। আমি কিংবা গোপীনাথ প্রত্যেকেই ওদের সম্বন্ধে এতটাই সংশয়হীন ছিলাম যে আমরা আবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। আমরা জানতাম প্রচারদের সঙ্গে যদি এনকাউন্টারও হয় তাহলেও বিমল বাবুয়ারা তা আরামসে সামলে নেবে। গত 1 বছর ধরে দেখছি স্যার, অসম্ভব ডেয়ার ডেভিল আর ট্যাক্টফুল। কাজেই ঘণ্টাখানেক বাদে আবার যখন পরপর 3টে ফায়ারিংয়ের শব্দ শুনতে পাই তখন ঘুম ভেঙে গেলেও আমরা তেমন কোনো দুশ্চিন্তা করিনি। বিশেষত পরের বারের আওয়াজগুলো এসেছিল অনেক দূর থেকে, সম্ভবত নদীর অপর পার, ওই ভুটান পাহাড়ের দিক থেকে। আমরা তো নিজেদের মধ্যে বলাবলি করছিলাম নিশ্চয়ই বিমল বাবুয়ারা ওদের তাড়িয়ে দিয়েছে আর পালাতে পালাতে টেররিস্টগুলো গুলি ছুঁড়ছে। এরপর সারা রাত আর কোনো গুলির শব্দ পাওয়া যায়নি। সকালেও যখন বিমল বাবুয়ারা ফিরল না তখনও আমরা তেমন কোনো বিপদের আশঙ্কা করিনি স্যার, কারণ একবার বেরোলে ওরা 3 জন সাধারণত পুরো বিটটা টহল দিয়ে আসতো। কারণ প্রচারদের মধ্যে 2-1 জন এদিক ওদিকে লুকিয়ে থাকতে পারে, কাজেই টহলদারিতে প্রচুর সময় লাগে। আমরা তো নিশ্চিন্ত মনেই অফিস খোলার উদ্যোগ করছিলাম, এমন সময় এক গ্রামবাসীর মুখ থেকে খবরটা পাই। যেখানে মৃতদেহ পড়েছিল সেই জায়গাটার আশেপাশে অনেকখানি জায়গা জুড়ে তল্লাশি চালিয়েছিলেন ওসি রতন বৈদ্য, প্রমিত এবং তাঁর সহকর্মীরা। যেখানে বিমল, সন্দীপ আর বাবুয়ার মৃতদেহ পড়েছিল তার থেকে কিছুটা দূরে রিভার বেডের ওপর 2টো কার্তুজের খোল পাওয়া গেছে। প্রথম 2টো গুলি সম্ভবত ওই স্পটে দাঁড়িয়েই চালানো হয়েছিল, বুঝলেন? ওই আওয়াজ শুনেই বিমলরা বেরিয়ে এসেছিল। জায়গাটা সম্বন্ধে ওদের আন্দাজ কতটা নির্ভুল ছিল এটা তারই প্রমাণ। ঠিকই বলেছেন, তবে গুলি দুটো কাউকে মারার জন্য চালানো হয়েছে এটা মনে হচ্ছে না। রিভার বেডের মধ্যে রাত 1:30টার সময় মারার মতন কোনো মানুষ বা প্রাণীকে পাওয়া মুশকিল। সম্ভবত ওদের 3 জনকে এখানে টেনে আনার জন্য গুলি চালানো হয়েছিল। শব্দের উৎসটাকে যাতে নির্ভুলভাবে চিনতে পারে সেজন্যই 2বার গুলি চালানোর মধ্যে 5 মিনিট গ্যাপ রাখা হয়েছিল। ওরা মনে হয় রিভার বেডের কাছাকাছি এসে বুকের ওপর শুয়ে পড়েছিল, কারণ জঙ্গলের বাইরে খোলা জায়গায় উঠে দাঁড়ানোর মানে রিভার বেডে দাঁড়িয়ে থাকা বন্দুকধারীর সামনে সহজ টার্গেট হয়ে যাওয়া। ওরা নদীর তীর অবধি বুকে হেঁটে ক্রল করে এগিয়েছিল। ওদের শরীরের ভারে দুমড়ে নুয়ে পড়া ঘাস দেখে ওই সরীসৃপ গতির ব্যাপারে রতন বৈদ্য আগেই নিশ্চিত হয়েছিলেন। নিশ্চয় ওরা আরও ভালো করে দেখতে চেয়েছিল চারপাশে কাউকে দেখতে পাওয়া যায় কিনা। দুদিকে রিভার বেডে একটাও গাছের আড়াল ছিল না যেখানে কোনো মানুষ লুকিয়ে থাকতে পারে। ওপারের পাহাড়গুলো ওরা নিশ্চয়ই দেখতে পায়নি, কারণ গতকাল দ্বিতীয়া ছিল। আকাশে চাঁদ ছিল নামমাত্র, হালকা কুয়াশাও ছিল। যুক্তি বলে ওই একই কারণে ওদিকের পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা কোনো মানুষের পক্ষেও ওদের দেখতে পাওয়া সম্ভব নয়, অথচ পেয়েছিল। 1 বা একাধিক শার্পশুটার নদীর অন্য পারে পাহাড়ের উপরে কোথাও একটা দাঁড়িয়ে ওদের 3 জনকে এতটাই নিখুঁতভাবে দেখতে পেয়েছিল যে তারা অনায়াসে ওদের হৃৎপিণ্ড ফুঁড়ে দিতে পেরেছিল। গুলি যে উল্টো দিকের ওই পাহাড়ের মাথা থেকে মারা হয়েছে সে ব্যাপারে আমি নিশ্চিত। আমিও, কারণ জীবনবাবু, গোপীনাথ বাবুদের বয়ান অনুযায়ী পরের 3টে ফায়ারিংয়ের শব্দ ভেসে এসেছিল অনেক দূর থেকে। দ্বিতীয়ত, এত খুঁজেও 2টোর বেশি বুলেটের কার্তুজ ছাড়া আর কিছু পেলাম না।
কম করে 5টা কার্তুজের খোল পাওয়ার কথা। বাকি 3টে সম্ভবত পাহাড়ের ওপরে কোথাও পড়ে আছে, এবং সবচেয়ে নিশ্চিত প্রমাণ ওদের শরীরের বুলেটের ক্ষতের চেহারা। 3 জনের বুকে যেখানে বুলেটগুলো ঢুকেছে সেখানে ক্ষতের আকৃতি গোল নয়, লম্বাটে গোছের। এরকম একমাত্র তখনই হয় যখন বুলেট কোনাকুনিভাবে শরীরে ঢোকে, ওপর কিংবা নিচ থেকে। এক্ষেত্রে তো নিচ থেকে আসার কোনো জায়গা নেই, কাজেই ধরে নেওয়াই যায় যে পাহাড়ের মাথা থেকেই নিচের দিকে কোনাকুনিভাবে গুলিগুলো ছুটে এসেছিল। তাছাড়া আরেকটা জিনিসও আছে, বুলেট যত দূর থেকে আসে ক্ষতের চারপাশে জমে থাকা বারুদের পরিমাণ তত কম হয়। এক্ষেত্রে বিমল বাবুয়াদের বুকের বুলেটুন্ডের চারপাশে বারুদের দাগ একেবারেই নেই। যে প্রশ্নের উত্তরটা পাচ্ছি না সেটা হলো, অমন কুয়াশা আর অন্ধকারের মধ্যে শুটাররা কেমন করে প্রায় 2.5 কিলোমিটার দূরত্বে দাঁড়িয়ে থাকা বিমল, সন্দীপ বাবুয়াদের দেখতে পেল? নাইট ভিশন টেলিস্কোপিক সাইটের কথা ওদের মাথাতে নিশ্চয়ই এসে থাকবে, কিন্তু ওরা জানতো পৃথিবীর আধুনিকতম টেলিস্কোপিক সাইটের রেঞ্জও ওই দূরত্বের 10 ভাগের 1 ভাগ। আজ দিনের আলোয় আমরা এতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। শুধু আমরা কেন, সকাল থেকে অজস্র গ্রামবাসীও ঘুরে গেছে, কিন্তু একটাও গুলি ছুটে আসেনি। শুধু আজ বলে নয়, এত বছরের মধ্যে কোনো দিন ওই দিকের পাহাড় থেকে গুলি ছুটে আসেনি, না দিনে না রাতে। সেটাই স্বাভাবিক। যেখানে টার্গেটকে দেখতে পাওয়া যায় না সেখানে গুলি চালানো মানে শুধু শুধু গুলির অপব্যয়। রাইট। আজই প্রথম ওই দিক থেকে গুলি ছুটে এলো, এবং সেই গুলি টার্গেটেও হিট করলো, তাও রাত্রিবেলা। আচ্ছা, ওরা কি দিনের চেয়ে রাতে বেশি ভালো দেখতে পাচ্ছে? না, মানে যদি কোনো যন্ত্রের সাহায্যে এমন ক্ষমতা ওরা পেয়ে থাকে, তাহলে সেই যন্ত্র দিনের বেলায় ব্যবহার করছে না কেন? দিনের বেলায় তো অনেক বেশি সুবিধে হতো। জানি না, তবে আপাতত আজ থেকে আপনি ওদিকে জঙ্গলে, মানে যেখান থেকে ভুটান পাহাড় দেখা যায়, সেদিকে লোক যাতায়াত বন্ধ করে দিন, দিনে এবং রাতে। এটাই তো প্রচাররা চাইছিল, আমাদের ভয় পাইয়ে দিতে। ওদের 3 জনকে নিয়ে একটা ফাইট দিচ্ছিলাম, কিন্তু আজ যুদ্ধটা শেষ হয়ে গেল। বাবুয়া সন্দীপরা খুন হওয়ার পর 4 দিন কেটে গেছে। মাঝের দিনগুলোয় মিডিয়ায় প্রবল হইচই হয়েছে ব্যাপারটা নিয়ে। উত্তরবঙ্গে তো বটেই, কলকাতার কাগজগুলোতেও একসঙ্গে 3 জন ফরেস্ট গার্ডের খুন হওয়ার খবর যথেষ্ট গুরুত্ব পেয়েছিল। অনিচ্ছা সত্ত্বেও প্রমিতকে প্রথম 2 দিনে বেশ কয়েকবার টিভি ক্যামেরা ফেস করতে হয়েছে। প্রত্যেকবারই প্রবল অস্বস্তি নিয়ে সে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল। মিডিয়ার সামনে নিজেকে প্রচণ্ড অসহায় মনে হয়েছিল তার। সাংবাদিকরা বারবার একই প্রশ্ন করছিল, কারা মারলো স্যার ওই 3 জনকে? জানি না। আচ্ছা, এই ঘটনার পর ফরেস্ট ডিপার্টমেন্ট কর্মী সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা নিচ্ছে? আপাতত আমরা নাইট পেট্রোলিং বন্ধ রাখছি। তাহলে কি স্যার মাথা যন্ত্রণা হলে মাথাটা কেটে ফেলাই একমাত্র রেমেডি? নাইট পেট্রোলিং বন্ধ হয়ে গেলে বন্যপ্রাণীগুলোকে চোরাশিকারীদের হাত থেকে বাঁচাবে কে? টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেই মুহূর্তে চিৎকার করে প্রমিতের বলতে ইচ্ছে করছিল, এই বনকে আমি আপনাদের থেকে কম ভালোবাসি না। গত 2 বছর আমি ঘর বাড়ি ছেড়ে এই যে জঙ্গলে পড়ে আছি দিনরাত, সেটা শুধু মাইনের কটা টাকার জন্য নয়, ওই ভালোবাসার টানে। যে 3টে ছেলের খুন হওয়ার খবর পেয়ে আপনারা আজ এখানে এসেছেন, তাদেরই আমি সারা ভারতের ফরেস্ট সার্ভিস থেকে বেছে বেছে এখানে নিয়ে এসেছিলাম। রাতের পর রাত আমি ওদের সঙ্গে এই জঙ্গলের রাস্তায় গুঁড়ি মেরে হেঁটেছি ওদের এই জঙ্গল চেনাবার জন্য। একটা পাউরুটি ছিঁড়ে 4 জনে ভাগ করে খেয়েছি, একই বোতল থেকে জল। একটা বোল্ডারে হেলান দিয়ে বসে 4 জনে সারা রাত রিভার বেডের ঘাস জমির দিকে চেয়ে থেকেছি, যাতে বন্য জন্তুরা নিরাপদে গ্রেজিং করে ভোরবেলা জঙ্গলে ফিরে যেতে পারে। কিন্তু এই পরিস্থিতিতে আমি কি করব, যেখানে টেররিস্টরা এইভাবে নিখুঁত লক্ষ্যে মানুষ মারছে, সেখানে রাতের পর ওদিকে কারো পা বাড়ানো মানে আত্মহত্যা করা। কিন্তু সরকারি কর্মীদের আচরণবিধি মেনে মনের কথা মনেই রেখেছে প্রমিত। মুখে বলেছে, আমাদের একটু সময় দিন, এভরিথিং উইল কাম আন্ডার কন্ট্রোল।
বলেছে বটে, কিন্তু সে নিজেও জানে না কেমন করে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে হরিণডুবি বিটকে, বক্সা টাইগার রিজার্ভকে। তবে গতকাল থেকেই প্রমিত বুঝতে পেরেছে মিডিয়ার কৌতূহল অনেক কমে এসেছে। স্বাভাবিক, এক খবর নিয়ে তো আর বেশি দিন ব্যবসা হয় না। আজ সকাল 9টা নাগাদ নিজের মারুতি জিপসি নিয়ে জলপাইগুড়ি গেল প্রমিত। জলপাইগুড়ি জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ দেবেশ কাশ্যপের ফোন পেয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। 10টার মধ্যে দেবেশ কাশ্যপের বাংলোয় পৌঁছে গিয়েছিল প্রমিত। কাশ্যপ সাহেব ওখানেই আসতে বলেছিলেন। বাংলোতেও তার একটা অফিস আছে। দেহরাদুনের মানুষ দেবেশ কাশ্যপ নিজে একজন প্রকৃতিপ্রেমিক। উত্তরবঙ্গের বেশ কয়েকটা প্রকৃতি সংরক্ষণ উদ্যোগের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখেন, তাদের নানানভাবে সাহায্য করেন। পোচারদের হাতে ফরেস্ট গার্ডদের এই অসহায় মৃত্যু তাঁকেও ভীষণ নাড়া দিয়েছিল, তাই তিনি নিজেই এই কেসটা দেখছিলেন। অবশ্য প্রমিতের সঙ্গে আগে থেকেই দেবেশ কাশ্যপের যথেষ্ট হৃদ্যতা ছিল। প্রমিত ঘরে ঢোকা মাত্র তিনি সাদরে তাকে ডেকে বসালেন। আসুন মিস্টার ব্যানার্জি, বসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। সরি, জ্যামের জন্য একটু লেট হয়ে গেল। দ্যাটস অল রাইট। শুনুন, গতকালই পোস্টমর্টেম আর ফরেন্সিকের রিপোর্ট পাওয়া গেছে। নতুন কিছুই জানা যায়নি, জানা জিনিসগুলোকেই রিপোর্ট জাস্ট কনফার্ম করেছে। যেমন হাই রেঞ্জের বুলেটের আঘাতে মৃত্যু হয়েছে ওই 3 জনের। বুলেটগুলো এসেছে ভুটান সীমান্তের নোম্যান্স ল্যান্ডের দিক থেকে। প্রত্যেকের জন্য একটাই বুলেট, যেন বুলেটের গায়ে বাবুয়া বিমলদের নাম লিখে পাঠানো হয়েছিল। একটা জিনিস আমি ভাবছিলাম, বুঝলেন মিস্টার ব্যানার্জি, অ্যাকচুয়াল ওয়ারফেয়ারের সময় ফাইটার প্লেন বম্বিং শুরু করার আগে মার্কার প্লেন টার্গেটের কাছে উজ্জ্বল আলোর বোমা ফেলে চলে যায়, যাতে বম্বারদের টার্গেটে হিট করতে অসুবিধে না হয়। ভেবেছিলাম এই ক্ষেত্রেও বাবুয়া কিংবা সন্দীপদের উপর কেউ জোরালো আলো ফেলে ওদের এক্সপোজ করে দিয়েছিল, কিন্তু বোধহয় আমার সেই চিন্তা ঠিক ছিল না। তারপর ভেবেছিলাম ডেড বডিগুলোর আশেপাশে রিভার বেডের বালিতে হয়তো পায়ের ছাপ পাবো, বিশ্বাসঘাতকের পায়ের ছাপ, কিংবা রং মশালের মতো কোনো আলো জড়ানো জিনিসের অবশিষ্টাংশ, কিন্তু কিচ্ছু পাইনি। আই ওয়াজ রং। আমার ট্রেইটার থিওরি ভুল প্রমাণিত হয়েছে। কিছু মনে করবেন না কাশ্যপ সাহেব, আপনি যদি বিমল বাবু আর সন্দীপের ব্যাকগ্রাউন্ডটা জানতেন তাহলে শুরুতেই ট্রেটার থিওরি নাকচ করে দিতেন। একজন আর্দালি ট্রেতে করে 2টো প্লেটে আলুর পরোটা, সবজি আর আচার নিয়ে ঘরে ঢুকল, সঙ্গে ধুমায়িত 2 পেয়ালা চা। বোঝাই যাচ্ছে দেবেশ কাশ্যপ ব্রেকফাস্ট সেরে অফিসে বেরোবেন এবং প্রমিতকেও না খাইয়ে তিনি ছাড়বেন না। প্রমিতেরও বেশ খিদে পেয়েছিল, তাই বেশি ভদ্রতা না করে প্লেট টেনে নিল। দেবেশ কাশ্যপ 1 টুকরো পরোটা মুখে পুরে বললেন, কেমন ছিল ওদের ব্যাকগ্রাউন্ড? আমি আর চিফ কনজারভেটর অফ ফরেস্ট অরিন্দম সারা ভারতের ফরেস্ট সার্ভিস ক্যাডারদের থেকে খুঁজে খুঁজে ওই 3 জনকে এখানে নিয়ে এসেছিলাম। ওরা ছিল যাকে ইংরেজিতে বলে হ্যান্ডপিকড। বাবুয়াকে নিয়ে এসেছিলাম মধ্যপ্রদেশ থেকে। ওর আসল নাম বাবুলাল মুন্ডা। বাস্তারের একটা জঙ্গল ঘেরা গ্রামে ওর জন্ম। জঙ্গলকে হাতের পাতার মতো চিনত। জঙ্গলের ভেতর ওর চলাফেরা ছিল চিতাবাঘের মতোই দ্রুত কিন্তু নিঃশব্দ। কানহার জঙ্গলে পোচারদের সঙ্গে বাবুয়া প্রায় একা হাতে যুদ্ধ করেছিল। ফরেস্ট সার্ভিসের লোকেরা অনেকেই পয়সার লোভে পোচারদের সাহায্য করত, কিন্তু তবু শেষ পর্যন্ত বাবুয়াই জিতেছিল। আর সন্দীপ সিং উত্তরাখণ্ডের ছেলে, কুমায়ুনের। করবেট ন্যাশনাল পার্কের পোচাররা শুধু সন্দীপকে খুন করার জন্য 3বার স্টাফ কোয়ার্টারে হামলা চালিয়েছিল, কিন্তু জঙ্গলের মধ্যে সন্দীপকে খুন করা তো দূরের কথা, ওকে দেখতে পাওয়াও অসাধ্য ব্যাপার। পোকামাকড়ের মতো ক্যামোফ্লাজিং জানত সন্দীপ। গাছের গুঁড়ির গায়ে কিংবা শুকনো পাতার স্তূপের মধ্যে চোখের পলক ফেলবার আগে হারিয়ে যেত। অনুসরণকারীরা সন্দীপের অবস্থান টের পেত অনেক দেরিতে। ততক্ষণে সন্দীপের রিভলভারের বুলেট তাদের অলরেডি ফুঁড়ে দিয়েছে। আর বিমল? বিমল বর্মনকে খুঁজতে অবশ্য বেশি দূর যেতে হয়নি। ও ছিল কাজিরাঙায়। বিমলের স্পেশালিটি ছিল বুশক্রাফট। একটা ভাঙা গাছের ডাল কিংবা মারিয়ে যাওয়া পাতার চিহ্ন ধরে কেউটে সাপের মতো বুকে হেঁটে এগিয়ে যেতে পারত বিমল, আর তাকে ফলো করত বাকি ফরেস্ট গার্ডরা।
আর এইভাবে একসময় ওরা ঠিক পৌঁছে যেত চোরা শিকারীদের কোনো লুকোনো ডেরায়। অতর্কিতে আক্রমণ করে পাকড়াও করে ফেলত তাদের। তাছাড়া চোরা শিকারীদের পেতে রাখা বুবি ট্র্যাপ খুঁজে বের করার কাজেও বিমলের এই আশ্চর্য বুশক্রাফট কাজে লাগত। বিমল যেন গন্ধ শুঁকে বের করে ফেলত কোথায় গভীর গর্তের ওপর লতাপাতার পাতলা আস্তরণ বিছিয়ে ওরা হাতি মারার ফাঁদ তৈরি করেছে, কিংবা কোথায় বাঘের যাতায়াতের পথে গাছের ডালের সঙ্গে সুতো দিয়ে বাঁধা আছে লুকোনো বন্দুকের ট্রিগার, যাতে পা দিলেই গুলি ছুটবে আর বাঘ মুখ থুবড়ে পড়বে। এমন কত ফাঁদ যে খুঁজে বের করে নিষ্ক্রিয় করেছে বিমল। কত বন্যপ্রাণী যে ওর জন্য বেঁচে থাকতে পেরেছে তার কোনো হিসেব নেই। কাজেই বুঝতেই পারছেন কাশ্যপ সাহেব, এই তিনজনকে জঙ্গলের রাস্তায় অনুসরণ করা মানে আত্মহত্যা করা। যে কাজ শঙ্খচূড় সাপে পারেনি, হাতি চিতাবাঘে পারেনি, সেই কাজ মানুষ কেমন করে পারবে বলুন তো? ওদের একমাত্র খুন করার উপায় ছিল যেভাবে করা হয়েছে ঠিক সেইভাবেই, দূর থেকে অন্ধকারের আড়াল নিয়ে কাপুরুষের মতো। কোনো ট্রেটার ওদের ধারে কাছে ছিল না কাশ্যপ সাহেব। এমনকি যে লোকটা রিভার বেডে দাঁড়িয়ে ফাঁকা বুলেটের আওয়াজ করেছিল সেও যে বহু আগেই চম্পট দিয়েছিল সে ব্যাপারেও আমি নিশ্চিত। ওরা পৌঁছনো অবধি ওখানে দাঁড়িয়ে থাকলে বিমলবাবু ওদের হাত থেকে সে বাঁচতে পারত না। সেক্ষেত্রে আমরা তখন একটাই লাশ পেতাম, 3টে নয়। দ্যাটস ট্রু, কিন্তু 4 দিন হয়ে গেল আমরা এখনো কোনো ব্রেক থ্রু পেলাম না। আচ্ছা, আপনার সেই রিসর্টওয়ালির কি খবর মিস্টার ব্যানার্জি? মিসেস বিনতা মেহরা? আমার রিসর্টওয়ালি বলবেন না স্যার প্লিজ। বিনতা মেহরা যে জগতে চলাফেরা করে তার 10 মাইলের মধ্যে পৌঁছবার ক্ষমতাও এই সামান্য সরকারি চাকরে প্রমিত ব্যানার্জির নেই, আর আমার সেই ইচ্ছেও নেই। কিন্তু তাকে তো প্রমিত ব্যানার্জির কাছে আসতে হয়েছিল। আর একটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি, বিনতা মেহরার অনেকগুলো পরিচয়ের মধ্যে একটা হলো সে আদমখোর, মানুষ খেকো। মানে? পুরুষ মানুষ অবশ্যই। আসলে হ্যান্ডসাম ইয়াং ম্যান দেখলে বিনতা তার জাত পাত অর্থ গৌরব কিচ্ছু দেখে না। আপনি ওকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু আপনাকে ওর অপছন্দ হওয়ার কোনো কারণ দেখছি না। ওনার কাজটা করে দেওয়ার জন্য প্রচণ্ড পলিটিক্যাল প্রেশার আসছে। তবে যতক্ষণ চিফের চেয়ারে অরিন্দম বসু আছেন আর এখানে আপনি আছেন ততক্ষণ মিসেস মেহরার উদ্দেশ্য সিদ্ধ হবে বলে তো মনে হয় না। কিন্তু আমরা যদি না থাকি, কি জানেন তো মিস্টার ব্যানার্জি, আপনি যাদের উপর ভরসা করছেন তাদের হয়তো পারচেজ করা যায় না, কিন্তু সরিয়ে তো দেওয়া যায়। যে গভর্নমেন্ট সার্ভেন্ট পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে তার এফিসিয়েন্সির উপরে একটা কালো দাগ লাগিয়ে তাকে ট্রান্সফার করিয়ে দেওয়াটা ইন্ডিয়াতে খুব পপুলার গেম। বিনতা মেহরাদের মতন লোকেরা এই খেলাটা খুব ভালো জানে, আর সেই কিস্তিমাতের লক্ষ্যেই বোর্ডের একটা চাল হয়তো 3 জন ফরেস্ট গার্ডের মৃত্যু। কথাটা উড়িয়ে দেবার নয়, সেদিনকার মিডিয়ার অস্বাভাবিক মাতামাতির কথাটাও মনে পড়ল প্রমিতের। তাছাড়া কলকাতার কাগজগুলো কেমন করে সেদিন ওই রিমোট জায়গায় ঘটে যাওয়া ঘটনাটার কথা অত তাড়াতাড়ি জানতে পেরেছিল? কেউ কি বিশেষ আগ্রহ নিয়ে ওদের টিপস দিয়েছিল? সম্ভব, সবই সম্ভব। পোস্টমর্টেম আর ফরেন্সিক রিপোর্টের একটা করে কপি ব্রাউন খামে ভরে প্রমিতের হাতে তুলে দিলেন দেবেশ কাশ্যপ। তারপর হ্যাঙ্গার থেকে নিজের ইউনিফর্মের টুপিটা নিয়ে মাথায় ঠিক করে বসাতে বসাতে আগের কথার সূত্র ধরে বললেন, আমি কিন্তু সন্দেহের আওতা থেকে ওই মহিলাকেও বাদ দিচ্ছি না মিস্টার ব্যানার্জি। এই জঙ্গলে যদি টেররিস্টদের সাহায্যকারী কেউ থাকে তাহলে এভরি পসিবিলিটি যে সেটা ওই মহিলা, বিকজ শি হ্যাজ হেভি স্টেক ইন দি অ্যাফেয়ার। চলুন বেরোনো যাক। আর যদি সন্দেহজনক কিছু দেখেন বা শোনেন তাহলে আমাকে ওভার ফোন জানাবেন। নিশ্চয়ই। নিজের জিপসির দরজা খুলে ভেতরে উঠে বসল প্রমিত। জিপসি রওনা দিল আলিপুর দুয়ারের দিকে। বিনতা মেহরা, বিনতা মেহরা, সত্যি কি ওই মহিলার কোনো হাত আছে এই কেসে? ওই কি মিডিয়াকে নাচাচ্ছে নাকি? মহিলার সঙ্গে তার সাক্ষাৎকারের কথা প্রমিতের মনে পড়ে গেল। এই তো
মাত্র 15 দিন আগে। সেদিন বিনতা মেহরাকে চোখে দেখার আগে তার শরীর থেকে ভেসে আসা সুগন্ধির ঘ্রাণ পেয়েছিল প্রমিত। ভোরবেলা আলিপুরদুয়ারের প্রান্তসীমার নির্জন এক মাঠ থেকে প্রতিদিনের মতো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সেরে নির্জন রাস্তা ধরে নিজের কোয়ার্টারে ফিরছিল সে। ব্যায়ামের পরে শিরায় শিরায় জোরদার রক্ত সঞ্চালন, ফলে মেজাজ ছিল ফুরফুরে। বড় বড় স্টেপ ফেলে হাঁটতে হাঁটতে শুনছিল রাস্তার দুপাশের বিশাল বিশাল গাছগুলোর ডালপালার ফাঁক দিয়ে ভেসে আসা অজস্র পাখির গান। বুক ভরে শ্বাস নিচ্ছিল সে, তাজা অক্সিজেনের জন্য তো বটেই, তবে তার চেয়েও বেশি শিশু ফুলের গন্ধের জন্য। রাস্তার ধারে দানবাকৃতি শিশু গাছগুলোয় ফুল এসেছিল। ঈশ্বরের প্রসাধনীর মতন গুঁড়ো গুঁড়ো মিহি সবুজ ফুলে ছেয়েছিল গাছতলা। কিন্তু রাস্তা থেকে নিজের বাড়ির বারান্দায় পা দেওয়া মাত্র অন্য এক অচেনা গন্ধের ধাক্কায় প্রমিতের বুক থেকে ফুলের গন্ধ মুছে গিয়েছিল। ও বুঝতে পেরেছিল সেই সুগন্ধ ভেসে আসছে ওরই পর্দা ফেলা ড্রয়িং রুমের অন্দর থেকে। পর্দা সরিয়ে ঘরে ঢুকে দেখল বছর 35-এর এক দীর্ঘাঙ্গী মহিলা বসে আছেন। প্রমিতকে দেখে তিনি কেবল হাতের ওয়াইল্ড লাইফ ম্যাগাজিনটা কোলের উপর ভাঁজ করে রাখলেন, আর কিছু না। নমস্কার করলেন না, উঠে দাঁড়াবার চেষ্টাও করলেন না, এমনকি ওর ঘরে তার উপস্থিতির কোনো ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন মনে করলেন না। শুধু জিজ্ঞেস করলেন, আপনি ডিএফও মিস্টার ব্যানার্জি? হ্যাঁ, আপনার পরিচয়? নমস্কার, আমি বিনতা মেহরা। মারমেড বিজনেস গ্রুপ, ওটা আমাদেরই। আমার স্বামী অতুল মেহরা ছিলেন ওই গ্রুপের প্রতিষ্ঠাতা। পরিচয়টা শুনে প্রমিত মনে মনে একটু সচকিত হলেও শরীরী ভাষায় সেটা ফুটে উঠতে দিল না। একইভাবে কাগজটা মুখের সামনে ধরে রাখল। মারমেড গ্রুপের নাম কে না জানে? হেলথ চেন, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইম্পোর্ট এক্সপোর্ট, হোটেল এবং সর্বোপরি কনস্ট্রাকশন বিজনেস, বহু ব্যবসার মালিক ওই গ্রুপ। অতুল মেহরা নামটা বছর 2 আগে অবধি খবরের কাগজে প্রায় রোজই দেখা যেত, ছবিও, কখনো সিএমের সঙ্গে, কখনো পিএমের সঙ্গে। তারপরেই মারা যান ভদ্রলোক। তবে প্রমিত যতদূর জানে তিনি মারা গেছেন বেশ বুড়ো বয়সেই, 70-এর উপরে বয়স হয়েছিল। ইনি তাহলে সেই বৃদ্ধের তরুণী ভার্চা? আসলে আমি একটু অফিসিয়াল কাজে আপনার কাছে এসেছিলাম। ও, বাড়িতে কেন? 10টার পরে বরং অফিসে আসবেন। ব্যানার্জি সাহেব, 9টায় বাগডোগরা থেকে ফ্লাইট, আমাকে আজ কলকাতায় পৌঁছতেই হবে। সেই জন্যই খানিকটা বাধ্য হয়ে আপনাকে বাড়িতে ডিস্টার্ব করলাম। তাছাড়া আমাদের কথার মধ্যে এমন কিছু প্রসঙ্গ চলে আসতে পারে যেগুলো অফিসের কলিগদের সামনে বলাটা একটু মুশকিল হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বেশ, বলুন কি বলবেন। মিস্টার ব্যানার্জি, আপনি নিশ্চয়ই জানেন মারমেড বিজনেস গ্রুপের নানান ফিল্ডে ব্যবসা আছে। জানি। তার মধ্যে একটা হলো হোটেলের ব্যবসা। আমাদের স্টার হোটেল সারা ভারতের সবকটা বড় সিটিতে ছড়ানো আছে, এমনকি দুবাই, সিঙ্গাপুরেও হোটেল রয়েছে আমাদের। এই ব্রশিওরটায় আপনি সেগুলো ডিটেলস পাবেন। কিন্তু আমার সঙ্গে এসবের সম্পর্ক কি সেটাই বুঝতে পারছি না। সেটাই এক্সপ্লেন করছি। রিসেন্টলি আমরা একটা নতুন ভেঞ্চারে নেমেছি। আমরা না বলে আমি বলাই ভালো, কারণ মারমেডের বোর্ড অফ ডিরেক্টরসে আমার আত্মীয়রা থাকলেও হেমিংওয়ে ট্যুরসের মালিকানা আমার নিজের। এটা আমার নতুন প্রজেক্ট। নামটা ভালো হয়নি? হ্যাঁ, মানে আমার এক প্রফেসর বন্ধু আছেন, বাঙালি, উনি নামটা সাজেস্ট করলেন। আর্নেস্ট হেমিংওয়ে নাকি জঙ্গল খুব ভালোবাসতেন। ও, এটা কি জঙ্গল রিলেটেড কোনো প্রজেক্ট নাকি? ঠিকই ধরেছেন। এই জন্যে বাঙালিদের আমি এত ভালোবাসি। এত শার্প দিমাগ হয় আপনাদের। আমার বন্ধুদের মধ্যে মেজরিটি বাঙালি। অ্যাডভেঞ্চার ট্যুরিজম ব্যাপারটা নিশ্চয়ই আপনি জানেন। আফটার অল, জঙ্গল ইজ ইয়োর ব্রেড অ্যান্ড বাটার। হেমিংওয়ে ট্যুরিজম অ্যাডভেঞ্চার ট্যুর কন্ডাক্ট করে। আমাদের মেজরিটি ক্লায়েন্টস হলো ফরেনার্স। দে ডু নট সিক কমফর্টস। ওরা শুধু অ্যাডভেঞ্চার চায়।
নির্জন তুষার প্রান্তরে তাঁবুর মধ্যে শুয়ে কল্পনা করবে তাঁবুর বাইরে ঘুরে ফিরে বেড়াচ্ছে ইয়েতি। ব্রিটিশ আমলের পরিত্যক্ত ফরেস্ট বাংলোয় রাত্রিবাস করবে, আর বাঘের গর্জনে মধ্যরাত্রে ঘুম ভেঙে যাবে। এই রকম সব খেয়াল আর কি। প্রমিত একটু একটু আন্দাজ করতে পারছিল বিনতা মেহরা কোন দিকে কথাটিকে নিয়ে যাচ্ছেন। একটু চুপ করে থেকে বিনতা সরাসরি সেই প্রসঙ্গে চলে এলেন। ব্যানার্জি সাহেব, আপনার এই বক্সা প্রজেক্টের সীমানায় এমন একটা জায়গা রয়েছে যেটার মতন অপূর্ব অ্যাডভেঞ্চার স্পট আর হয় না। ঘন জঙ্গল আর নদীর মাঝখানে টিলার মাথায় প্রাচীন কেল্লা, সামনে ওয়াটার হোল, সেখানে সন্ধেবেলা হাতি, গন্ডার, সম্বর হরিণ অ্যান্ড ওয়াইল্ড বোর্স সবাই জল খেতে আসে। রাত নামলে চারিদিক এমন নিঃশব্দ হয়ে যায় যে গাছের পাতা খসে পড়ার আওয়াজও স্পষ্ট শোনা যায়। অ্যান্ড অ্যাবভ অল দ্যার ইজ আ মিথ। ওই কেল্লাটাকে ঘিরে একটা অদ্ভুত লোককথা চালু আছে, গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? মাই ক্লায়েন্টস উড পে এনিথিং, জাস্ট এনিথিং, ফর হ্যাভিং চান্স টু স্পেন্ড আ নাইট দেয়ার। অল আই এম ট্রাইং টু সে ইজ, আপনি আমাকে ওই শিরোমণিগড়ের একটা হোটেল খোলার ব্যবস্থা করে দিন মিস্টার ব্যানার্জি। বড় কিছু নয়, জাস্ট কটেজেস, মানে। প্রমিতের হতবাক মুখের দিকে চেয়ে মাঝখানেই কথা থামিয়ে দিয়েছিলেন বিনতা মেহরা। কি হলো মিস্টার ব্যানার্জি? আমি কি অ্যাবসার্ড কোনো প্রপোজাল দিয়েছি? সেটা আপনি নিজে বুঝতে পারছেন না? আপনি জানেন না বক্সা একটা ন্যাশনাল পার্ক? এর সীমানার অংশটুকু বাদ দিলে বাকি যে কোনো জায়গায় যে কোনো রকমের কমার্শিয়াল অ্যাক্টিভিটি আইনত নিষিদ্ধ। আপনি জানেন না এক সময় ওই বনের মধ্যে ডলোমাইটের খনি ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার থেকে জয়ন্তী গ্রাম অবধি রেল লাইন ছিল। এইসব বড় বড় প্রজেক্ট গুটিয়ে ফেলা হয়েছে, আর আজ আপনি ফরেনার্সদের সার্কাস দেখাবার জন্য সেই জঙ্গলের মধ্যে তাঁবু ফেলতে চাইছেন। কিন্তু আমি যতদূর জানি শিরোমণির গড় ফ্রি রেঞ্জ এরিয়ার মধ্যে পড়ছে। ওসব জায়গায় বিজনেস অ্যাক্টিভিটি তো বারণ নয়। বারণ নয়, বাট ইন রেস্ট্রিক্টেড ম্যানার। নিয়ন্ত্রিতভাবে বিজনেস অ্যাক্টিভিটি চলতে পারে, তাও সেই সব ব্যবসা যেগুলো ইকো ফ্রেন্ডলি, যেগুলোর মধ্যে দিয়ে লোকাল পিপলের কিছু লাভ হতে পারে। কিন্তু আপনি যা করতে চাইছেন তা তো স্ট্রেটওয়ে বনকে ধ্বংস করা। তাছাড়া আরও একটা ব্যাপার আছে, শিরোমণির গড় সম্বন্ধে লোকাল পিপলের মনে স্ট্রং সেন্টিমেন্ট কাজ করে। ওটা ওদের কাছে একটা তীর্থস্থান। কোনোভাবেই ওই জায়গায় ফরগেট অ্যাবাউট লোকাল পিপল, ওই ব্যাপারটা আমি দেখে নেব। মানে? এই পৃথিবীতে সমস্ত কিছুই পারচেজেবল মিস্টার ব্যানার্জি, তীর্থস্থানও তার বাইরে পড়ে না। নাও টেল মি অ্যাবাউট ইউর প্রাইস সিলিং। আপনি জানেন আপনি কি বলছেন? আপনাকে আমি এই প্রজেক্ট থেকে যা ইনকাম হবে স্ট্রেট অ্যাওয়ে তার 10% দেব। মাসে 1 লাখের কম হবে না, কথা দিলাম। গেট আউট। আরও বেশি দিতে পারতাম, কিন্তু আপনাদের এখনকার সব কটা রাজনৈতিক দলের নেতারা বকরা চেয়ে বসে আছে। তবে আমি বলছি 2 বছরের মধ্যে দ্য অ্যামাউন্ট উইল বি ডাবল। আই সে গেট আউট। উত্তেজিত হচ্ছেন কেন মিস্টার ব্যানার্জি? আপনাকে দিয়ে কাজটা না হলে অন্য কাউকে দিয়ে করাবো। মাঝখান থেকে আপনি একটা হ্যান্ডসাম অফার মিস করবেন, ভেবে দেখুন মিস্টার ব্যানার্জি। আমিও আপনাকে বলে দিচ্ছি মিসেস মেহরা, আজকের পরে আর কোনো দিন বক্সা টাইগার রিজার্ভের বাউন্ডারির মধ্যে যদি আপনাকে দেখতে পাই তাহলে ট্রেসপাসিংয়ের জন্য ফাটকে পুড়ে দেবো। নাও গেট লস্ট। শান্তভাবেই সোফা ছেড়ে উঠে বিনতা মেহরা ঘর থেকে বেরিয়ে গেল। প্রমিত অবাক হয়ে দেখল তিনি গেটের সামনে পৌঁছনো মাত্র একটা সাদা টয়োটা রাস্তার বাঁক ঘুরে তার সামনে এসে দাঁড়ালো। গাড়িটা সে চেনে, এখানকার এক পাওয়ারফুল ট্রেড ইউনিয়ন নেতাকে এই গাড়িটায় চড়ে ঘুরতে দেখেছে প্রমিত। তার মানে শিরোমণির গড়ে হোটেল বানানোর স্কিমটা বিনতা মেহরা খুব সহজে ছাড়বে না। লড়াইটা সে চালিয়ে যাবে, কারণ তার পেছনে সৈন্যদল রয়েছে। অন্যদিকে প্রমিত তার পেছনে কতজনকে পাবে জানে না, কতজন শিবির বদলে চলে যাবে উল্টো দিকে। এদেশে যেমনটা হয়। হঠাৎই প্রমিতের জিভটা প্রচণ্ড দুলে উঠল। সেই ঝাঁকুনিতে অতীত থেকে বর্তমানে ফিরে এলো প্রমিত। দেখল ডিমা নদীর শুকনো খাত পেরোচ্ছে। এখন এই হেমন্তের শেষে নদীর বুকে এক ফোঁটাও জল নেই।
নুড়ি পাথরের উপর দিয়ে টলতে টলতে এগিয়ে যাচ্ছে জিপ। তবে বর্ষার ফ্ল্যাশ ফ্লাডে এই শুকনো নদীরই যে কী রূপ হয় তা মনে করিয়ে দেবার জন্যই যেন অনতি দূরে বালির চড়ায় সার সার কয়েকটা কংক্রিটের থাম দাঁড়িয়ে রয়েছে। ওই থামগুলোর মাথায় একটা ব্রিজ ছিল, বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই প্রমিত রাজা ভাত খাওয়ায় পৌঁছে গেল। 3 বছর আগে প্রথম দর্শনেই আরণ্যক এই ছোট্ট শহরটার শান্ত রূপ প্রমিতকে মুগ্ধ করেছিল। সেই মুগ্ধতা আজও কাটেনি। শহরে ঢোকার একটু আগে রাস্তা আর রেললাইনের মাঝখান দিয়ে একটা ছোট ঝোড়া বয়ে চলে, নাম চৈতন্য ঝোড়া। যাতায়াতের পথে প্রত্যেকবারই প্রমিত জিপ থামিয়ে ওই ঝোড়ার ধারে একটা বড় পাথরের ওপর কিছুক্ষণ বসে। তাকে ঘিরে ল্যান্টানা আর বন্ধুত্রর ঝোপের মধ্যে কলকল করে ঘুরে বেড়ায় বুলবুলি পাখির ঝাঁক। পাথরে ধাক্কা খেয়ে চৈতন্য ঝোড়ার জল ঝিরঝির শব্দে বয়ে যায়। প্রজাপতিরা নির্ভয়ে গায়ে মাথায় এসে বসে। সারাদিনের সমস্ত গ্লানি মন থেকে ধুয়ে চলে যায়। প্রমিতের ড্রাইভার অশোক রাই নেপালি ছেলে, তবে শিলিগুড়িতে জন্ম এবং কর্ম বলে জলের মতন বাংলা বলে। প্রমিতের এই জায়গাটা সম্বন্ধে অনুরাগের কথা সে জানে। চৈতন্য ঝোড়ার কাছে এসে সে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করল, দাঁড়াবো স্যার? দাঁড়া। প্রমিত জিপের দরজা খুলে মাটিতে পা দিয়ে মাথার উপর দুহাত তুলে আড়মোড়া ভাঙল। আর ঠিক তখনই দুজন লোক একটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে তার সামনে এসে দাঁড়ালো। আলিপুরে আপনার অফিসে গিয়ে শুনলাম জলপাইগুড়ি গেছেন, জানি এই পথ দিয়েই ফিরবেন, তাই অপেক্ষা করছিলাম। দুজনের মধ্যে যে ছেলেটির বয়স একটু বেশি সে এগিয়ে এসে কথাগুলো বলল। দাঁড়াবার ভঙ্গিতে আর চোখের চাউনিতে তার পরিষ্কার ঔদ্ধত্য ফুটে বেরোচ্ছে। ছেলেটাকে প্রমিত খুব ভালো করে চেনে। ওর নাম মধু বর্মন। যে কোনো রিজার্ভ ফরেস্টেরই দুটো ভাগ থাকে, একটা ফ্রিঞ্জ এরিয়া বা প্রান্তিক অঞ্চল আর একটা কোর এরিয়া বা কেন্দ্রীয় অঞ্চল। বক্সা টাইগার রিজার্ভও এর ব্যতিক্রম নয়। কিছু পাখি, হরিণ, বাঁদর আর ছিটকে আসা হাতির পাল ছাড়া বক্সার প্রান্তিক অঞ্চলে বিপন্ন প্রজাতির বন্য প্রাণী বিশেষ থাকে না। তাই বন দপ্তর এই অঞ্চলে নিয়ন্ত্রিতভাবে কিছু মানুষকে বসবাস আর কৃষি কাজের সুযোগ দেয়। বক্সার ফ্রিঞ্জ এরিয়ায় ঘন শালবনে ঢাকা সেই গ্রামটার নাম বেশ অদ্ভুত, চকচকি। কে জানে কেন এমন নাম? ওই গ্রামের নেতা মধু বর্মন। টাইগার রিজার্ভের প্রান্তে ছড়িয়ে থাকা এরকম 10-12টা গ্রামে সাকুল্যে হয়তো 7-8 হাজার নারী পুরুষ বাস করে। তাদের সামান্য কয়েকজনকেই প্রমিত চেনে, কারণ তারা বেশ লাজুক। চিতল হরিণের মতোই তারা গাছপালার আড়াল থেকে ভীত চোখে ভদ্রলোকেদের লক্ষ্য করে। অনেক পুরুষ ধরে সয়ে আসা ভদ্রলোকেদের অত্যাচার তাদের ওই রকম ব্যবহারই শিখিয়েছে। তবে মধু বর্মন নিজের গুণেই ওই বনবাসী মানুষদের নেতা হয়ে উঠেছে। গত 2 বছরের মধ্যে প্রমিত অনেকবার তাকে তার জাতের লোকেদের হয়ে বন দপ্তরের অফিসে দরবার করতে দেখেছে। কখনো জঙ্গলে শালপাতা কুড়োবার সময়সীমা বাড়াবার জন্য দরবার করতে এসেছে, আবার কখনো হাতিতে ফসল খেয়ে গেলে ক্ষতিপূরণ চাইতে এসেছে। ছেলেটা ছোটবেলায় জলপাইগুড়ির একটা মিশনারি স্কুলে মাধ্যমিক অবধি লেখাপড়া করেছিল, তাই ইংরেজি হিন্দি দুটো ভাষাতেই ভালো লিখতে পড়তে পারে। সেই বিদ্যা দরখাস্ত লেখার সময় বা ফরেস্টের অফিসারদের সঙ্গে কথাবার্তা চালাবার সময় কাজে আসে। ফলে গ্রামের মানুষদের লিডার হতে মধুর সময় লাগেনি। প্রমিতের যেটা খারাপ লাগে সেটা হলো নিজের এই বিশেষ অবস্থানের ফায়দাটা মধু বর্মন পুরো দস্তুর তুলে নিচ্ছে। 7-8 হাজার মানুষ, আরও সংক্ষেপে বলতে গেলে 7-8 হাজার ভোট মেশিনের বোতামে রাখা আঙুল মধুর কথায় নড়ে চড়ে। এই সত্যটা জানে বলেই রাজনৈতিক নেতাদের মধ্যে ইলেকশনের আগে মধুকে নিয়ে নিলামের ডাক ওঠে। মধুকে যে কিনতে পারবে ওই 7-8 হাজার ভোট তার বাঁধা। ফলে 30 বছর বয়স হওয়ার আগেই মধু বর্মনের আলিপুরদুয়ারে সুন্দর দোতলা বাড়ি, যদিও সে বাড়ির অস্তিত্ব তার জঙ্গলের প্রতিবেশীরা জানে কি না সন্দেহ। একটা এনফিল্ড বাইক, এটিও সে রাজা ভাত খাওয়ায় রেখে
পায়ে হেঁটে চকচকি গ্রামে ঢোকে। তাছাড়া ভারত ভুটান সীমান্তে বেনামে একটা কমলা লেবুর বাগানও রয়েছে মধুর। আর সম্ভবত এইসব সম্পত্তির সাদা টাকায় উৎস দেখাতে কাজে লাগবে বলেই একটি প্রাইমারি স্কুলে চাকরিও করে দেওয়া হয়েছে তার জন্যে। প্রমিতের নিজের অফিসে এদিকের কয়েকজন লোক কাজ করেন, তারাই প্রমিতকে মধুর সম্বন্ধে এইসব খবর সরবরাহ করেন। হাতিতে ফসল নষ্ট করলে ফসলের মালিককে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হয় তার থেকেও যে মধু বর্মন পয়সা সরায় তা প্রমিত একবার হাতে নাতে ধরে ফেলেছিল। মুশকিল হচ্ছে মধুর অক্ষর জ্ঞানহীন প্রতিবেশীরা কিছুই ধরতে পারে না। তারা মধুকে তাদের রক্ষাকর্তা মনে করে, অন্ধের মতন বিশ্বাস করে তাকে। প্রমিতের ঘোর সন্দেহ বক্সার কাঠ পাচার চক্রের সঙ্গেও যোগ রয়েছে এই লোকটার। ওর মতন লোভী মানুষের পক্ষে সেটাই স্বাভাবিক। তাই মধু বর্মনকে তার জন্যে ফাঁকা রাস্তায় অপেক্ষা করতে দেখে স্বভাবতই প্রমিতের মনটা অপ্রসন্ন হয়ে উঠল। তবু সে বিরক্তি গোপন করে বলল, অপেক্ষা করছো কেন? কিছু বলবে? হ্যাঁ, বলবো বলেই তো এসেছি। শিরোমণির গড়ের থেকে পবিত্র জায়গা আমাদের কাছে আর কিছু নেই। সেই জায়গা আপনার জন্য মানুষের রক্তে অপবিত্র হলো। আমার জন্য মানে? হ্যাঁ, আপনার জন্যই তো। বহুদিন ধরে আপনার কাছে দাবি করে আসছি শিরোমণির গড়কে আমার জাতের লোকেদের হাতে ফিরিয়ে দিন। যদি সে কথা শুনতেন তাহলে আজ ওই জায়গায় লোক গম গম করত, খুন খারাপই হতে পারতো না। দেখো মধু, তা হয় না। কেন হয় না তা তোমাকে আগে অনেকবার বুঝিয়েছি। শিরোমণির গড় টাইগার রিজার্ভের ফ্রিঞ্জ এরিয়ার মধ্যে পড়ে, সবার জন্য সেটা খুলে দেওয়া যায় না। কিন্তু তোমরা যারা জঙ্গলের গ্রামে থাকো তাদের তো ওখানে যেতে আমরা কোনোদিন বাধা দিইনি, কারণ আমরা খুব ভালো করেই জানি জঙ্গলের গ্রামগুলোয় তোমরা যারা থাকো তারা জঙ্গলের ভালো মন্দ আমাদের মতন বাইরের লোকের থেকে অনেক ভালো বোঝো। জঙ্গলকে তোমরা কিছু কম ভালোবাসো না। কিন্তু তুমিই বলো, শয়ে শয়ে তীর্থযাত্রী যদি ওই ভাঙা গড়ে আসে তাহলে তারা কি তোমাদের মতো জঙ্গলকে বাঁচিয়ে, জঙ্গলের জন্তুদের বাঁচিয়ে চলাফেরা করতে পারবে? এতে বন্যপ্রাণীদের যেমন ক্ষতি হবে তেমন তোমাদেরও তো ক্ষতি হবে। তারপর দেখবে ওদের সঙ্গে মিশেই কোর এরিয়ায় ঢুকে পড়বে কাঠচোর কিংবা পোচাররা। আপনি কিন্তু জেনে বুঝে আমাদের অপমান করছেন ব্যানার্জি সাহেব। গ্রামবাসীদের আপনি চোর বলছেন, পোচার বলছেন। এরপর অশান্তি শুরু হলে আমাকে দোষ দেবেন না। হ্যাঁ, একটা কথা আমাকে বলো তো মধু, তোমার মতো লিডার থাকতে হরিণডুবিতে অশান্তি কেন হবে? কি চাইছো তুমি? বিনতা ম্যাডামকে শিরোমণির গড়টা দিয়ে দিন ব্যানার্জি সাহেব। এতদিন তোমার জাতের লোকেদের হাতে শিরোমণির গড়কে দিয়ে দিতে বলছিলে, তার না হয় একটা কারণ বুঝতে পারছিলাম। সেখানে তোমাদের বিশ্বাস, তোমাদের জাতের ইতিহাস, অতীত গৌরব, এই সমস্ত ব্যাপার ছিল। কিন্তু হঠাৎ বিনতা মেহরাকে দিতে বলছো কেন? তিনিও তো আমারই মতন বাইরের লোক। তা হোক, উনি কথা দিয়েছেন ওখানে রিসর্ট খুললে আমাদের অনেকগুলো লোককে চাকরি দেবেন। গার্ডের চাকরি, গাইডের চাকরি। তোমার নিজের লোকেরা আপত্তি করবে না মধু? তারা বলবে না ওই গড়ে যখন রাজা শিরোমণি ফিরে আসবেন তখন তিনি যদি দেখেন গড় সরিয়ে হোটেল হয়ে গেছে, তখন তিনি কোথায় যাবেন? ওদের বোঝাবার দায়িত্ব আমার। চাকরি পেলে অতীতকে ভুলতে সময় লাগবে না। বোঝাবার দায়িত্ব তোমার, তাই না? তুমি বোঝাবে যে ওই রিসর্টে 7-8 হাজার লোককে চাকরি দেবেন ম্যাডাম, আর তার বদলে যে জঙ্গলটা যুগ যুগ ধরে তোমাদের ভাত কাপড় জুগিয়ে যাচ্ছে সেই জঙ্গলটাকে বিক্রি করে দিতে হবে। তুমি খুব ভালো করে জানো মধু, একবার ওখানে রিসর্ট চালু হয়ে গেলে বিনতা মেহরা তোমার লিংটি পড়া জাত ভাইদের ওই শিরোমণিগড়ের ত্রিসীমানায় ঘেঁষতে দেবেন না। দেখলেই কুকুর লেলিয়ে দেবেন ওদের পেছনে। অবশ্য তোমার এতে কিছু যাবে আসবে না। তুমি হয়তো তখন শিলিগুড়ির কোনো বারে বসে ওই মেহরাদের সঙ্গেই কাবাব আর হুইস্কি খাবে। আমাকে চাপ দিয়ে কাজটা করানোর জন্য বিনতা মেহরার কাছ থেকে কত টাকা পেয়েছো তুমি? প্রমিতের কথার ধাক্কায় স্তম্ভিত হয়ে গিয়েছিল মধু বর্মন। তার সঙ্গেও একটু পেছনে দাঁড়িয়ে উসখুস করছিল। ওদের দুজনেরই একটু আগের সেই ঘাড় তুলে দাঁড়াবার ভঙ্গিটা একেবারেই পাল্টে গেছে। ঘৃণা ভরে ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রমিত বলল, টাকাটা বিনতা মেহরাকে ফিরিয়ে দাও। বলো কাজটা সম্ভব নয়। মধু আর তার সঙ্গী হঠাৎ উল্টো দিকে ফিরে রাস্তার বাঁকে মোড় নিল। সেখানেই নিশ্চয়ই ওদের বাহনটা রাখা ছিল। একটু বাদে মোটর বাইকের শব্দ দ্রুত মিলিয়ে গেল শহরের দিকে। সেদিন আর চৈতন্য ঝোড়ায় সময় কাটানো হলো না প্রমিতের। মধু আর তার সঙ্গী চলে যাবার পর
জিপের পেছনের সিটে শরীরটা এলিয়ে দিয়ে সে অশোক রায়কে বলল, চল অশোক। কোথায় যাব স্যার? প্রমিত ভাবল আলিপুরদুয়ারে বিটিআরের অফিসে এখন যাবে কিনা। হয়তো তাই যাওয়া উচিত। প্রতিদিন অজস্র ফাইল তার মতামতের জন্য ওখানে আসে। একদিন কাজ না করলেই অনেক কাজ জমে যায়। কিন্তু আজ ওর একদম অফিসে ফিরতে ইচ্ছে করছে না। চোখে ভাসছে অফিসের বারান্দায় পেতে রাখা বেঞ্চিতে দাঁতে শাড়ির আঁচল কামড়ে ধরে বসে থাকা 3 বিধবার মূর্তি। তাদের চোখে শূন্য দৃষ্টি। আশেপাশে 2-3টে শিশু ঘোরাঘুরি করছে। কখনো তারা ঘ্যান ঘ্যান করে কাঁদছে, কখনো আপন মনে খেলা করছে। মায়েদের হুঁশ নেই। ভাবতে ভাবতে হঠাৎ প্রমিত বলে উঠল, অফিসেই চল আর কি। অফিসে ঢুকতে বেরোতে গত কয়েকদিন ধরেই বারবার ওই 3 সদ্য স্বামীহারা রমণীর মুখোমুখি হয়ে যাচ্ছে। আর প্রত্যেকবারই সে দ্রুত পায়ে আড়াল খুঁজে পালিয়ে যাচ্ছে ওদের সামনে থেকে। অফিসের ভেতরে সে হেড ক্লার্ককে ডেকে হাত জোড় করে বলছে, দেখুন না দত্তবাবু, বিমল সন্দীপদের ডেথ গ্র্যাচুইটির টাকাগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায় কিনা? তাহলে ওরাও তো যে যার দেশে ফিরে যেতে পারে। আগে সেই চেষ্টাই তো করছি স্যার। বোঝেনি তো অ্যাবনর্মাল ডেথ। ফাইল কলকাতায় গেছে, সেখান থেকে ফেরত আসবে তবে না। দত্তবাবুর কথার সত্যতা প্রমিত বোঝে, কিন্তু অনুযোগহীন ওই 3 বিধবার শূন্য দৃষ্টির সামনে দিয়ে যাতায়াত করার সময় নিজেকে ভীষণ ক্লান্ত লাগে ওর। শরীর যেন মাটির উপর ভেঙে পড়তে চায়। একবার ভাবল হরিণডুবি বিট অফিসে গিয়ে বসে থাকবে, কিন্তু সেখানেও তো বিমল বাবুয়াদের স্মৃতি তাকে তাড়া করে বেড়াবে। ওই বিট অফিসের গেট খুলেই রাতের পর রাত ওদের সঙ্গে নৈশ প্রহরায় বেরিয়েছে প্রমিত। ভোরের আলো ফুটতে ওখানেই আবার ফিরে এসেছে। অফিসের টালি ছাওয়া বারান্দাতে স্টোভ জেলে চা করে খেয়ে ক্লান্ত চোখ থেকে ঘুম তাড়িয়েছে 4 জন একসঙ্গে। ওখানে গেলে এই সবই মনে পড়বে। বাকি থাকে ওর নিজের কোয়ার্টার, কিন্তু সেই ব্যাচেলার্স কোয়ার্টারেই বা কে আছে যে ওর মাথার মধ্যে জমে থাকা এই গভীর বিষণ্ণতা থেকে ওকে মুক্তি দিতে পারবে? কোথায় যাবে ভাবতে ভাবতেই প্রমিতের মায়ের কথা মনে পড়ল। কলকাতা থেকে মাকে কয়েকদিনের জন্য আসতে বলবো। দাদাকে একটা ফোন করব। না না থাক, এবার যাওয়ার সময় মা বলে গিয়েছিল সামনে তোতনের পরীক্ষা। সেটা শেষ না হলে এদিকে আসতে পারবে না। তোতন প্রমিতের দাদার ছেলে, ক্লাস 5-এ পড়ে। দাদা বৌদি দুজনেই চাকরি করে বলে ওর স্কুল যাওয়া আসা, খাওয়া দাওয়া সবটাই মায়ের হাতে। এই সময় মাকে এখানে নিয়ে চলে আসা মানে দাদা বৌদিকে বিপদে ফেলা। এইসব ভেবে এখানেই থাকা স্থির করল প্রমিত। কলকাতার অফিসের সঙ্গে বরং একটু যোগাযোগ করে দেখা যাক বিমলদের ডেথ বেনিফিটের টাকাগুলো তাড়াতাড়ি আনানো যায় কিনা। অফিসে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। সবে সকাল 9টা বাজে। ভিজিটারদের ভিড় তাই একেবারেই নেই। জানলা দিয়ে প্রমিত দেখছিল অফিস কম্পাউন্ডের মাঠে 2টো খঞ্জন পাখি দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছে। প্রতি বছর শীতের শুরুতে ওই পাখি দুটো ঠিক এই মাঠটিতেই মাইগ্রেট করে চলে আসে। সময় বা জায়গার এতটুকু হেরফের হয় না। গত 2 বছরে ওদের চিনে গেছে প্রমিত। পাখি দুটোর দিকে তাকিয়ে প্রমিত পরিজানের রহস্যের কথাই ভাবছিল। আচ্ছা, আমি তাহলে এখন কি করব? প্রশ্নটা শুনে সে চমকে মুখ ফেরাল। দেখল দরজার কাছে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। বয়স বড় জোর 23-24 বছর। খুব রোগা আর ফর্সা। এতটাই ফর্সা যে গলার কাছটায় নীল শিরা দেখা যাচ্ছে। ছোট্ট মুখে কালো লাইব্রেরি ফ্রেমের চশমাটা বড্ড ভারী লাগছে। মেয়েটার পরনে ব্লু জিন্স এবং হাতা গোটানো সাদা কটনের শার্ট। এই কালার কম্বিনেশনটার মধ্যেও একটা স্কুল ইউনিফর্মের ছাপ আছে। মেয়েটার বয়স আরও কম লাগছে তাতে। চশমার ফ্রেমটা বোধহয় একটু ঢিলে হয়ে গেছে, বারবার চোখের সামনে থেকে নেমে যাচ্ছে, আর মেয়েটা সেটাকে 2 আঙুলে যথাস্থানে তুলে দিচ্ছে। অথবা এমনও হতে পারে যে যুবতী মেয়েটা তার বালিকা সুলভ চেহারায় এইভাবে কিঞ্চিত ভারিক্কি ভাব আনবার চেষ্টা করছে।
মনে মনে হেসে ফেলল প্রমিত। মেয়েটার চেহারা এবং হাবভাবে যে একটা কমিক ব্যাপার আছে সেটা কিছুতেই অস্বীকার করা যায় না। বসুন, আপনার সমস্যাটা কি তা না জানলে আমি বলবো কিভাবে আপনি কি করবেন। চেয়ারে বসার পরেও মেয়েটা ইতস্তত করছিল, যেন কোথা থেকে কথাটা শুরু করবে বুঝতে পারছিল না। প্রমিতই তাকে সাহায্য করল। আপনার নামটাই বরং বলুন আগে। হ্যাঁ হ্যাঁ, দেবদ্যুতি সেনগুপ্ত। পুরো নামটা অবশ্য কেউ বলে না, দ্যুতি বলেই ডাকে সবাই। এইটুকু বলেই আবার চুপ। মোটা লেন্সের মধ্যে দিয়ে বড় বড় দুটো চোখ মেলে ঘরের চারপাশের দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়ল মেয়েটা। কিছুক্ষণ বাদে প্রমিত বাধ্য হয়ে বলল, কি যেন একটা সমস্যার কথা আপনি বলছিলেন? কই, সমস্যার কথা তো বলিনি। ও হ্যাঁ, আপনারা যে জঙ্গলে ঢোকা বারণ করে দিলেন, আমি এবার কি করব তাহলে? আপনি কি কোনো ট্রেকিং দলের সঙ্গে এসেছেন নাকি? না তো, আমি তো একাই এসেছি রিসার্চের কাজে। এই একটা কথাতেই মেয়েটার পরিচয় পরিষ্কার হয়ে গেল প্রমিতের কাছে। যেদিন বিমল বাবুয়াদের ওই দুর্ঘটনাটা ঘটল, ঠিক তার দুদিন আগে কলকাতা থেকে তাদের দপ্তরের এক বড় কর্তার একটা ফ্যাক্স এসে পৌঁছেছিল তার কাছে। তাতে বলা হয়েছিল ওই বড় কর্তার এক ঘনিষ্ঠা আত্মীয়া কলকাতা থেকে কি যেন রিসার্চের কাজে বক্সার জঙ্গলে ঘুরতে চায়। তাকে যেন প্রমিত সব রকমের সাহায্য করে। কলকাতা থেকে এ ধরনের অনুরোধ বা বলা ভালো প্রচ্ছন্ন আদেশ বছরের মধ্যে বেশ কয়েকবারই আসে। প্রতি ক্ষেত্রেই প্রমিত যা করে, এবারেও তাই করেছিল। ফ্যাক্সের কপিটা তার অফিসের বড়বাবু দত্তবাবুর হাতে দিয়ে বলেছিল, দেখবেন আমার চাকরিটা যেন থাকে। ভাইবেন না স্যার, আপনার চাকরি না থাকলে কি আমারটাও রইব? পান খাওয়া দাঁতে মিচকে হেসে দত্তবাবু কাগজটা নিয়ে চলে গিয়েছিলেন। ঝানু লোক, অতিথিদের সুখ সুবিধের ব্যবস্থা কিভাবে করতে হয় সব জানেন। প্রমিত নিশ্চিন্ত হয়ে অন্য কাজে মন দিয়েছিল, কিন্তু তারপরেই তো ওর প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রা তছনছ করে দিল টেরোরিস্টদের 3টে গুলি। মাঝের এই কটা দিনে সেই রিসার্চ ওয়ার্কারের কোনো খবরই নিতে পারেনি। বেশ লজ্জাবোধ হলো প্রমিতের। মেয়েটা 5 দিন হয়ে গেল এসেছে, এর মধ্যে একবার অন্তত ওর উচিত ছিল দত্তবাবু একে কোথায় রেখেছেন, ঘোরাঘুরির কি ব্যবস্থা করেছেন সে ব্যাপারে খোঁজ নেওয়া। আপনি কি মজুমদার সাহেবের আত্মীয়া নাকি? কলকাতা ইউনিভার্সিটিতে অ্যানথ্রোপোলজি নিয়ে পিএইচডি করছেন। মজুমদার সাহেব? ও, বুধ জেঠার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, উনি আমার বাবার পিস্তুত দাদা। প্রমিত নিজেকে সামলাতে পারল না। তাদের দপ্তরের দুর্দণ্ড প্রতাপ অফিসার সমীর মজুমদারকে কেউ বুধ জ্যাঠা নামে ডাকছে ভেবে হেসেই ফেলল। হাসছেন কেন? নেভার মাইন্ড। দ্যুতি দেবী। ইস, দেবী আবার কি? দ্যুতি, দ্যুতি, শুধু দ্যুতি, সবাই তাই বলে। বেশ, আমার 2.5 বছরের বঞ্জি অবধি আমাকে ভর্তি বলে ডাকে। প্রমিত দেখল হাসলে ওর গজ দাঁত দেখা যায়। হাসিটা নিঃসন্দেহে সুন্দর এবং বেশিরভাগ সুন্দর জিনিসের মতনই দুর্লভ। তা দ্যুতি, আপনাকে কি আমাদের লোকেরা জঙ্গলে যেতে দিচ্ছে না? না, আর এদিকে আমার ছুটি ফুরিয়ে আসছে। কি হবে এখন? কিছু একটা করতে হবে। আপনি বুধ চ্যাটার ভাইজি বলে কথা। আচ্ছা, আপনার থাকার ব্যবস্থা কোথায় হয়েছে? হরিণডুবি ফরেস্ট বাংলোয়। ওকে। আপনার কাজটা বেসিক্যালি কি ধরনের? মানে কোথায় কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে তা তো জানি না। জেঠু বলেছিলেন আপনার কাছেই পরামর্শ নিতে। তবে যে কাজটার কথা ভেবেছি সেটা আপনাকে বলতে পারি। বলুন। এখানকার আদিবাসীদের ফোকটেলস নিয়ে কাজ করব। ওদের নানা রকম রূপকথা, ব্রতকথা, মিথ। ছেড়ে দিন। মানে? প্রজেক্টটা ছেড়ে দিন প্লিজ। আমি এমনিতেই প্রচণ্ড চাপের মধ্যে রয়েছি। আসলে ব্যাপারটা কি জানেন, এই মুহূর্তে এখানে জঙ্গলের গ্রামগুলোয় যারা থাকে তাদের সঙ্গে আমাদের মানে ফরেস্টের লোকজনের সম্পর্কটা নানা কারণে বেশ স্ট্রেইনড হয়ে গেছে। ওদের মধ্যে কয়েকটা খারাপ লোক যেন তেন প্রকারেও ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে একটা গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছে। এবার এই সময় আপনি ধরুন কোনো একটা ফরেস্ট ভিলেজে কাজ করতে গেলেন, আর ওরা জানতে পারলো আপনি আমাদের ডিপার্টমেন্টের কারোর আত্মীয়া,
আমাদের অতিথি, জানতেই পারে, অসুবিধের কিছু নেই। আমাদের অফিসে ওদের নিত্য যাতায়াত। তখন কিন্তু ওরা আপনার সামান্য কোনো ত্রুটিকেও ফুলিয়ে ফাঁপিয়ে চিৎকার করতে শুরু করে দেবে। আমাদের ধর্মে আঘাত করা হয়েছে, আমাদের বিশ্বাসে আঘাত করা হয়েছে, তখন আবার আর এক ঝামেলা। সে কারণেই বললাম। প্রিয় বান্ধবীর সঙ্গে আড়ি হলে একটা ছোট্ট মেয়ের মুখ যেমন অন্ধকার হয়ে যায়, প্রমিতের এই কথায় তেমনি ম্লান হয়ে গেল দ্যুতির মুখ। সেটা খেয়াল করে প্রমিত দুঃখিত হলো। কিন্তু এই মুহূর্তে হরিণডুবির চারিদিকে যে টালমাটাল পরিবেশ, তার মধ্যে একজন বহিরাগতা মেয়েকে একা ছেড়ে দেওয়া যায় না। তবু প্রমিত খুব দ্রুত একটা রাস্তা বার করার চেষ্টা করছিল যাতে দ্যুতি তার কাজটা করতে পারে। অবশ্য কোনো বড় সাহেবকে খুশি করার জন্যে প্রমিত এটা করছিল না। সে বুঝতে পারছিল উল্টো দিকে বসে থাকা ওই মেয়েটা বড্ড বেচারি, বড্ড কমজোরি। বইয়ের পাতায় যা লেখা আছে তার বাইরে ও দুনিয়াটাকে খুব বেশি জানে না, কিন্তু একই সঙ্গে মেয়েটা বড্ড ভালো। ঠিক সেই সময় জানলার ঠিক বাইরের মোরাম বিছানো রাস্তায় খড়মড় শব্দ তুলে একটা জলপাই রঙের বোলেরো ভ্যান খুব স্মার্টলি বাঁক নিয়ে দাঁড়িয়ে গেল। সেদিকে তাকিয়ে প্রমিতের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সে মনে মনে ভাবল, আরে কি আশ্চর্য, মিস্টার শইকিয়ার কথা এতক্ষণ মাথায় আসেনি কেন? শুনুন, মনে হয় আপনার জঙ্গলে যাওয়ার এবং নিরাপদে ফিরে আসার একটা উপায় আমি করতে পারবো। এইটুকু সময়ের মধ্যে প্রমিতের মতামত বদলে যাওয়ায় দ্যুতি স্বাভাবিকভাবেই একটু অবাক হলো। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তাকে বলতে না দিয়ে প্রমিত দরজার দিকে নির্দেশ করল। দরজা দিয়ে ঘরে ঢুকছিলেন বোলেরোর মালিক। হাসি হাসি মুখ, লম্বা চওড়া স্বাস্থ্যবান, চকোলেট রঙের ট্রাউজারের ওপর গোলাপি পিন স্ট্রাইপ ফুল স্লিভ শার্ট, ঘন চুলে সামান্য কিছু রুপোলি আঁচড়, বয়স ৪৫ থেকে ৫০-এর মধ্যে। ঢুকতেই তার দিকে প্রমিতের বাড়ানো হাতটা দেখে তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। তবে মুখের হাসিটা একই রকম রইল। তাকে দেখিয়ে প্রমিত দ্যুতিকে বলল, মিট ডক্টর রূপেন শইকিয়া, বক্সা টাইগার রিজার্ভের একজন বড় বন্ধু। আপনাকে ওনার সঙ্গেই আমি গেঁথে দেবো। উনি সঙ্গে থাকলে খ্যাপা হাতিও আপনাকে শুঁড়ে তুলে সালাম দিয়ে রাস্তায় ছেড়ে দেবে। কার সামনে আমাকে এইভাবে গ্লোরিফাই করছেন সেটা জানতে পারলে ভালো লাগতো। মিস দেবদূতি সেনগুপ্তা, দ্যুতি। আমাদের মজুমদার সাহেবের সঙ্গে আপনার আলাপ আছে তো? ডেপুটি কনজারভেটর সমীর মজুমদার, ওনার আত্মীয়া, ক্যালকাটা ইউনিভার্সিটির পিএইচডি অ্যাসপিরেন্ট, সাবজেক্ট অ্যানথ্রোপোলজি, মানে নৃতত্ত্ব। কি বাংলাটা ঠিক বললাম তো? তা উনি এখানে এসেছেন ফিল্ড ওয়ার্ক করবেন বলে। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। আমি কিন্তু আপনি আগে চালাতে পারবো না, তোমার বয়সে অনেক ছাত্রী ছিল আমার। আপনি কি প্রফেসর? ডক্টর শইকিয়ার সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের ব্যবসায়িক সম্পর্ক দ্যুতি। আপাতত শুধু এটুকুই জেনে রাখুন। উনিও এখানে এলে হরিণডুবি বাংলোতেই ওঠেন, মানে আগামী কদিন উনি আপনার পাশের ঘরেই থাকবেন। বাকিটা না হয় ওনার কাছ থেকেই ধীরে সুস্থে শুনে নেবেন। ওনার ভাণ্ডারে জঙ্গল নিয়ে কিন্তু অজস্র গল্প আছে। তার কিছু কিছু আপনার রিসার্চের কাজে লেগে গেলেও যেতে পারে। আরে ধুর, ওসব কিছু না। তুমি আমার সঙ্গে এসো দ্যুতি, আমি এই টেন্ডার পেপারগুলো অফিসে জমা দিয়েই বেরিয়ে পড়ব। তারপর আমরা একসঙ্গে হরিণডুবিতে ফিরব। কাল সকালে আমি তোমাকে জঙ্গলে নিয়ে যাব, কেমন? তার আগে আজ সন্ধেবেলা তুমি আমাকে তোমার ফিল্ড ওয়ার্কের প্ল্যানটা বুঝিয়ে দেবে, ঠিক আছে? জঙ্গলে ঢুকবেন? কিন্তু রেস্ট্রিকশন? ও রেস্ট্রিকশন ডক্টর রূপেন শইকিয়ার জন্য নয়। এই জঙ্গল আর এই জঙ্গলের লোকজনকে উনি নিজের ঘরের লোকের থেকেও ভালো করে চেনেন। নিজেকে কেমন করে বাঁচাতে হবে সেটাও ভালো করে জানেন। ও হ্যাঁ মিস্টার শইকিয়া, আপনার সঙ্গে আমার অন্য একটা ব্যাপারে একটু কথা ছিল। ওই বিমল বাবুয়াদের মার্ডার নিয়ে? হ্যাঁ, ডিটেলস তো আপনাকে ফোনেই বলেছি। আমি কিন্তু এখনও কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি কি একবার জায়গাটা দেখবেন? হ্যাঁ, সে দেখতে আর অসুবিধে কোথায়। কাল ভোরবেলা তাহলে চলে আসুন না হরিণডুবি। আমি আর দ্যুতি একসঙ্গে জঙ্গলে ঢুকবো না? হ্যাঁ, যাবার আগে ওই জায়গাটাও একবার ঘুরে যাবোক্ষণ। তবে আপনি যেখানে কিছু বুঝতে পারছেন না সেখানে আমি আর নতুন করে কি বলবো বলুন তো। আজ আমি একবার অফিসটা ঘুরে তাহলে বেরিয়ে পড়ছি। হ্যাঁ, চলো দ্যুতি। এই প্রথম দ্যুতি অন্তর্মগ্নতার ডুবজল থেকে মাথা তুলে একটু বেশিক্ষণ প্রমিতের দিকে তাকিয়ে রইল। তবে তাকে কোনো ধন্যবাদ দিল না।
কিন্তু চেয়ার ছেড়ে উঠবার সময় বলল, কাল ভোরে তাহলে দেখা হচ্ছে। শিওর। চকচকি গ্রামের গরিব গুলাবি রূপেন শইকিয়ার মতন ব্যবসা বা দেবদ্যুতি সেনগুপ্তর মতন গবেষণার কাজ করে না। সে এক ৩৫ বছরের আদিবাসী রমণী, গরিব, ক অক্ষর গোমাংস। তবু দ্যুতি বা রূপেনের মতন গুলাবিরও বড় প্রয়োজন ছিল হরিণডুবির উত্তরের জঙ্গলে যাওয়ার। কারণ ওই জঙ্গলেই একটা টিলার মাথায় রয়েছে তাদের তীর্থ শিরোমণির গড়। সেই গড়ে আজও মৃত্যুর ৫০০ বছর পরেও অধিষ্ঠান করেন রাজা শিরোমণি। ওদিকে গুলাবির ১.৫ বিঘে জমিতে মকাই দানা পেকে টুসটুস করছে। শিরোমণি ছাড়া সেই ফসলকে শেষ অবধি রক্ষা করেন কে? তাই গুলাবি আজ শিরোমণির গড়ে চলেছে। ডান হাতে একটা ধারালো দা, বাঁ হাতের আঙুলে দড়ির ডগায় ঝুলছে একটা গোলা পায়রা। আজ শিরোমণির গড়ে সে পায়রা বলি চড়াবে। তারপর জোর হস্তে বলবে, রাজা, তোমাকে তো নতুন করে কিছু বলার নেই। ঘরে খাবার মুখ ৬খানা, তাদের অর্ধেক বছরের খোরাক ওই ১.৫ বিঘে জমির মকাই দানা। তাও যদি গোলায় ওঠে তবেই। বনের ধারে জমি, ফসল খেয়ে যাবার জন্য বুনো শুয়োর আছে, সজারু আছে, এমনকি টিয়া পাখিও বড় শত্রু। একটু অন্যমনস্ক হলেই এরা সব তছনছ করে দিয়ে চলে যাবে। তবু দিন নেই রাত নেই, মেয়ে মরদে পালা করে জেগে খালি টিনের ক্যানেস্তারা বাজিয়ে কাঁটা তারের বেড়া দিয়ে এদের হাত থেকে ফসল বাঁচানো যায়। কিন্তু ক্ষেতের ওপর একবার যদি মহাকাল বাবাদের দৃষ্টি পড়ে তাহলে আর কোনো উপায় নাই। এক রাতের মধ্যে সমস্ত ফসল খেয়ে ছড়িয়ে শুঁড়ে দাঁতে জমি নতুন করে চষে দিয়ে তারা ভোরবেলা গা দুলাতে দুলাতে জঙ্গলে ফিরে যাবে। তখন সারা বছর উপোসের চিন্তা নিয়ে পেছনে পড়ে থাকবে ৬টি প্রাণী। গুলাবি চকচকি গ্রাম থেকে বেরিয়েছিল দুপুর বেলায়। সংসারের সমস্ত কাজ সেরে তার আগে আর সময় করে উঠতে পারেনি। হাঁটতে হাঁটতে ক্রমশ সে গ্রামের লাগোয়া হালকা জঙ্গল ছাড়িয়ে ঢুকে পড়েছিল বিটিআরের কোর এরিয়ার গহন অরণ্যের মধ্যে। কিছু দূর অবধি ফরেস্টের লোকেদের গাড়ি চলাচলের মতন সরু পিচ রাস্তা ছিল। একটা জায়গার পর তাও শেষ হয়ে গেল। এরপর শুধুই জন্তুদের পায়ে পায়ে তৈরি সুঁড়িপথ। সেই সুঁড়িপথ ধরেই এগিয়ে চলেছিল গুলাবি। বেলা তখন ১টা, কিন্তু গাছের পাতার ফাঁক ফোঁকর দিয়ে নিচে যেটুকু আলো চুঁইয়ে পড়েছে তার রং এখনই মরা হলুদ। সেই বনেরই মেয়ে এইসব জঙ্গলে কাঠ কুড়িয়ে ব্যাঙের ছাতা কুড়িয়ে তার ছেলেবেলা কেটেছে। তবুও একটু ভয় ভয় করছে। অন্য কোনো কারণে নয়, ওই বুনো হাতিদের কথা ভেবেই। শিরোমণির গড়ের টিলাটা বেয়ে যতই ওপরে উঠছে ততই তার নাকে আসতে লাগল পাকা চালতার গন্ধ। এই টিলার ঢালে অনেকটা জায়গা জুড়ে বুনো চালতার জঙ্গল রয়েছে। পাকা চালতা মহাকাল বাবাদের খুব প্রিয়। গুলাবির আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে একটু বাদেই তার সামনের ঘন জঙ্গলের আড়াল থেকে শাঁখের আওয়াজের মতন হাতির হুঙ্কার ভেসে এলো। এটা সাবধান করে দেওয়ার ডাক। তার মানে গুলাবির উপস্থিতি ওরা বুঝতে পেরেছে, আর বুঝতে পেরেই ওরা চেতাবনী পাঠিয়েছে, যেন বলতে চাইছে, এদিকে আর এক পাও বাড়িও না হে ভালো মানুষের বেটি। আমরা এমনিতে ভদ্র, কিন্তু খাওয়ার সময় বিরক্ত করা পছন্দ করি না। আর জানো তো, রাগলে আমাদের মতন বাজে জানোয়ার সারা পৃথিবীতে আর কেউ নেই। ছোটবেলা থেকে কম আত্মীয় বন্ধুকে গুলাবি খ্যাপা হাতির পায়ের তলায় থেঁতলে মরতে দেখেছে নাকি? এবার থমকে দাঁড়িয়ে পড়ল গুলাবি। তারপর সোজা রাস্তা ছেড়ে টিলার বাঁ দিকের ঢাল বেয়ে অনেকটা ঘুরে আবার ওপরে উঠতে শুরু করল। ঘুরপথে যাওয়ার সময় সে মাথা তুলে দেখতে পেল একটা ছেলে পাথর বাঁধানো মূল রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছে। তার পুরো শরীরটা দেখতে পেল না গুলাবি, শুধু নীল ট্রাউজারটুকুই চোখে পড়ল। সে ভাবল,
কেউ নিশ্চয়ই ওরই মতন পুজো দিতে এসেছিল, এখন ফিরে যাচ্ছে। ফিরে যাওয়ারই তো সময় এখন। ওর মতন এত দেরি করে এই ঘোর বনে কে আসে? মাঝখানে ঘন বাঁশবনের আড়াল থাকায় ছেলেটা তাকে দেখতে পায়নি। তাছাড়া ওরও পুরো মন এই মুহূর্তে নিশ্চয়ই ওই হাতির হুঙ্কারের দিকেই পড়ে রয়েছে। ঘুরপথে টিলার খোলা জায়গাটায় যতক্ষণে সে উঠে এলো ততক্ষণে হেমন্তের বেলা ঢলতে শুরু করে দিয়েছে। নিচে তাকিয়ে সে দেখল শিরোমণির গড়ের জলাশয়টাতে বনচরদের বৈকালী জলপানের জন্য যাতায়াত শুরু হয়ে গেছে। ওর চোখের সামনেই জল খাওয়ার জন্য নেমে এলো 10-12টা বুনো মহিষ বা গৌর। তাদের হাঁটু অবধি সাদা লোমের মোজা। একজোড়া ময়ূর তীক্ষ্ণ চিৎকার করতে করতে আকাশ ছোঁয়া চিকরাসি গাছের মগডালের দিকে উড়ে গেল। চিতাবাঘ বা বনবেড়ালের মাংসাশী থাবার নাগাল এড়াতে ওখানেই ওরা রাতটা কাটাবে। পায়ের দিকে তাকিয়ে খুব সাবধানে হাঁটতে হচ্ছিল গুলাবিকে। চতুর্দিকে ছড়িয়ে রয়েছে ভাঙা পাথরের টুকরো। কিছু কিছু গাঁথনি এখনও এই 500 বছর পরেও মাটির উপর খাড়া রয়েছে। রয়েছে আকাশের দিকে অর্ধেকটা উঠে হঠাৎ শেষ হয়ে যাওয়া সিঁড়ি আর কুয়োর মতন বিরাট পাথরে বাঁধানো গহ্বর। এ অনেকখানি অটুট স্থাপত্যের জন্যেই গুলাবির মতন মানুষেরা বিশ্বাস করে শিরোমণির গড়ের রাজা আবার ফিরে আসবেন। তিনি আসামাত্র আলোয় আলোময় হয়ে উঠবে এই গড়। লোক লস্কর সিপাহী বরকন্দাজে গম গম করবে এই টিলা। বুনো জন্তুরা পালাবে, বন পরিষ্কার হয়ে যাবে, আর সেই সঙ্গে পিছু হাঁটবে সময়। পৌঁছে যাবে 500 বছর আগের বক্সায়, যখন রাজা শিরোমণি ছিলেন আসাম থেকে নেপাল, ভুটান থেকে কোচবিহার অবধি বিস্তৃত এক বিরাট ভূখণ্ডের প্রভু। আর এইখানে ছিল তাঁর রাজপ্রাসাদ। এখানে তখন জঙ্গল ছিল না, ছিল এক ভারী শহর। রাজা শিরোমণি তো তাদেরই লোক ছিলেন, ছিলেন তাদেরই মতন মঙ্গলয়েড আদিবাসী। আদিবাসীরাই ছিল তাঁর খাস প্রজা। গুলাবিরাও সেদিন আবার ফিরে পাবে তাদের হারানো জমি জায়গা, যেসব উর্বর জমি বছরের পর বছর ধরে সমতলের মানুষরা এসে তাদের কাছ থেকে ছলে বলে কৌশলে কেড়ে নিয়েছে। তখন বনচর, রিক্সাওয়ালা, মালি, বেশ্যার জীবন ছেড়ে আবার তারা কৃষি কাজে ডুবে যাবে। তখন আবার তারা নির্ভয় ঘুরে বেড়াবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারের আলো ঝলমল রাস্তায়। হংকং মার্কেটে বাজার করবে, দামি হোটেলে কবজি ডুবিয়ে মাংস ভাত খাবে। শহরের মেয়েদের মতন ব্লাউজের নিচে লাল রঙের একটা ছোট জামা পরবে। আর হ্যাঁ, সবার আগে হাতি খেদানোর জন্যে একটা ইলেকট্রিকের বেড়া বানাবে জমিটার কিনারা বরাবর। সুখ স্বপ্নে বিভোর গোলাপি সমতল জমিটার ঠিক মাঝখানটায় একটা উঁচু পাথরের চাতালের দিকে এগিয়ে চলেছিল। সে জানে ওই চাতালটাকেই বলা হয় শিরোমণির থান। ওখানেই লোকে বলি চড়ায়। সে নিজেও এর আগে অনেকবার চড়িয়েছে। যেতে যেতে সে দেখছিল কত মূর্তি ছড়িয়ে রয়েছে চতুর্দিকে। ভাঙা পাথরের মূর্তি সব, কোনোটা সৈন্যের, কোনোটা নর্তকীর। পাথরের সিংহাসন, পাথরের অলঙ্কৃত কুড়ি বর্গা। বাপ দাদার মুখে শুনেছে যেদিন রাজা শিরোমণি ফিরবেন সেদিন ওই সব পাথরের মূর্তিতেও প্রাণ ফিরে আসবে। ওর জাতের সবাই বিশ্বাস করে সেই কথা। সেই বিশ্বাসেই ওরা আধপেটা খেয়ে বেঁচে থাকে। সেই বিশ্বাসেই ওরা বুনো হাতির সামনে দাঁড়িয়ে কোঁচড় থেকে ক্র্যাকার বার করে মাটিতে আছড়ে ফাটায়। সেই বিশ্বাস বুকে নিয়েই ভয়ঙ্কর জাঙ্গল ম্যালেরিয়ায় পালে পালে মরে। মরতে মরতেও বক্সার জঙ্গলকে আঁকড়ে ধরে থাকে। কোথাও যেতে চায় না এই জঙ্গল ছেড়ে, কারণ এই জঙ্গলই ভ্রমর কৌটোর মতো লুকিয়ে রেখেছে ওদের প্রাণভোমরাকে, ওদের শিরোমণির গড়কে। মধুবর্মনের মতন দু একজনের বিশ্বাস শুধু অন্যরকম, কিন্তু তারা গ্রামের কারুরই আপনজন নয়। নেহাত দায়ে অদায়ে ঠেকলে ওদের দরজায় গিয়ে দাঁড়াতে হয়। পেটে একটু বিদ্যে আছে কিনা তাই। এইসব 7-5 ভাবতে ভাবতে গুলাবি পৌঁছে গিয়েছিল পাথরে বাঁধানো গোল চাতালটার কাছে। জায়গাটা আসলে চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা একটা পাথরের বেদি। একসময় এইখানেই নাকি রাজা শিরোমণির সিংহাসন পাতা থাকত। তাই এখনো
এইখানে এসেই তারা মনস্কামনা জানায়। জায়গাটা একটু ঢালু মতন, একটু এবড়ো খেবড়ো। সারা রাতের শিশির বোধহয় পাথরের খাঁজে জমে থাকে, তাই শ্যাওলায় ঢেকে আছে পথটা। গুলাবির প্লাস্টিকের চটি একবার স্লিপ কাটল সেই শ্যাওলার উপর। সে সাবধানে মাথা নিচু করে শেষ পথটুকু পেরোল। তারপর মাথা তুলে তাকালো পাঁচিলটার ওপাশে, আর তাকানো মাত্রই তার বুকের রক্ত জমে বরফ হয়ে গেল। গুলাবির দিকে পিছন ফিরে 3টে লোক বসে আছে বেদিটার ওপর। নিজেদের মধ্যে টাকা দেওয়া নেওয়া করছে লোকগুলো, বান্ডিল বান্ডিল টাকা। দুজনকে গুলাবি চেনে, চকচকি গ্রামের নেতা মধু বর্মন আর তার বডিগার্ড ঝুপা। যে লোকটা অ্যাটাচি থেকে টাকার থোকগুলো ওদের হাতে তুলে দিচ্ছে তাকে চিনতে পারছিল না। এই দেশের লোক নয়। যাই হোক, ওদের কারবারে গুলাবির কিছু এসে যায় না। কি খবর হে মধুবাবু, বিজনেসে খুব কামাচ্ছ মনে হচ্ছে। 3টে লোকই চমকে উঠে মুখ ঘোরালো। হাসতে হাসতে গুলাবি উঠে পড়ল চাতালে, দাঁড়ালো একেবারে ওদের মুখোমুখি। শুয়োরের বাচ্চা রাকেশকে যে নিচের রাস্তাটা পাহারা দিতে বললাম, সে গেল কোথায়? সব কথা গুলাবি পরিষ্কার শুনতে পাচ্ছিল। বুঝল কোথাও একটা গোলমাল আছে। যে ছেলেটাকে ও পাশ কাটিয়ে এলো সে তাহলে পাহারাদার রাকেশ। কিন্তু পাহারা কেন? কেনই বা এই জায়গায় ওরা টাকা দেওয়া নেওয়া করছে? মধু বর্মন ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, এগিয়ে আসছে তার দিকে। দুজনের মধ্যে দূরত্ব অনেকটাই কমে গেছে, ক্রমশ আরও কমছে। গুলাবি দেখতে পাচ্ছে মধুর মুখে একটা অন্য রকমের হাসি, যেন ঘন লালা ঝরে পড়ছে। একদম শেষ মুহূর্তে কে যেন গুলাবির বুকের মধ্যে হেঁকে উঠল, গুলাবি তোর বড় বিপদ, পালা। কিন্তু ততক্ষণে বড় দেরি হয়ে গেছে। মধু বর্মনের ডান হাতের মুঠি পুরো শক্তি নিয়ে আঘাত করল গুলাবির রগের ঠিক মাঝখানে। জ্ঞান হারিয়ে পাথরের চাতালের উপর আছড়ে পড়ল গুলাবি। এবার বাকি দুজনও এগিয়ে এলো। ঝুপা মধুকে জিজ্ঞেস করল, এগে কি খতম করে দেবো নাকি গুরু? তাছাড়া উপায় কি? সালি অনেক কিছু দেখে ফেলেছে। ঝুপা পকেট থেকে একটা ভাঁজ করা ছুরি বার করে অচৈতন্য গুলাবির দিকে এগিয়ে যাওয়া মাত্রই তৃতীয় জন তাকে হাত বাড়িয়ে থামাল। আবার এসব খুন খারাপই কেন? জায়গাটা গরম হয়ে যাবে। তুমি থামো, যত গরম হয় তত লাভ। ছ্যাঁকা খেয়ে সালা প্রমিত ব্যানার্জি যাতে দৌড়ে পালাবার পথ না পায় সেই ব্যবস্থাই করছি। হ্যাঁ ঝোপা, হাত মুখ বাঁধ মাগিটার। কিন্তু মানে কি দিয়ে বাঁধবো? কি দিয়ে বাঁধবি মানে? শাড়িটা আছে কি করতে? ততক্ষণে রাকেশ বলে সেই ছেলেটাও কথাবার্তার আওয়াজে ওপরে উঠে এসেছে। মুহূর্তের মধ্যে দুজনে মিলে গুলাবির শরীর থেকে সমস্ত কাপড় ছিঁড়ে ওকে নগ্ন করে ফেলল। ধর্ষণের সময় গুলাবির জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু হাত পা বাঁধা থাকায় তার কিছু করার ছিল না। 4টি পুরুষ একে একে তার উপরে অত্যাচার চালিয়ে শেষে অবিকল পাঁঠা জবাইয়ের ঢঙে তার গলার নলিটা কেটে দিয়ে নেমে গেল নিচে। ওরা চলে যাওয়ার পরেও গুলাবির নিথর শরীরের আশেপাশে ডানা বাঁধা পায়রাটা লেংচে লেংচে ঘুরে বেড়াচ্ছিল। অন্ধকার আরও একটু গাঢ় হতেই একটা পেঁচা এসে সেটাকে ছোঁ মেরে তুলে নিয়ে গেল। পরদিন প্রমিতের জিপসি যখন হরিণডুবি ফরেস্ট বাংলোর সামনে এসে দাঁড়ালো, তখন ঘড়িতে 6টা বাজে। ভোরের লজ্জারুণ মুখে তখনও কুয়াশার হালকা ওড়না। হরিণডুবি বাংলোটা জয়ন্তীর একেবারে তীর ঘেঁষে তৈরি করা হয়েছিল। নদীর বুকে তখনও কুয়াশা জমাট বেঁধে রয়েছে। বাংলোর সামনে নদীর দিকে মুখ করে চওড়া বারান্দা, সেখানে একটা টি টেবিলের দুপাশে 2টো বেতের চেয়ারে বসে চা পান করছিল দুতি আর রূপেন শইকিয়া। গাড়ি থেকে নেমে কাঠের গেটটা খুলে প্রমিত নুড়ি পাথরের রাস্তা ধরে সেই দিকে এগিয়ে গেল। গুড মর্নিং। মর্নিং। রূপেন উঠে দাঁড়িয়ে সাদরে ডেকে নিল। আসুন। দুতি কি করবে ঠিক করে উঠতে না পেরিয়ে যেন চশমাটাকে আঙুলের ঠেলায় চোখের উপরে তুলে দিল।
প্রমিত একটা চেয়ারে বসার সঙ্গে সঙ্গেই বাংলোর বেয়ারা তার সামনে চায়ের পেয়ালা আর বিস্কিটের প্লেট রেখে গেল। আর একটু পরেই বেরোই নাকি মিস্টার ব্যানার্জি? এই কুয়াশায় রিভার বেড দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যেতে অসুবিধে হবে। পাথরে লেগে মোবিল ট্যাঙ্ক ফুটো হয়ে যেতে পারে। আধ ঘন্টার মধ্যেই মনে হয় রোদ উঠে যাবে, তখনই না হয় বেরোবো। ততক্ষণে বরং ব্রেকফাস্টটা করে নিই, তাহলে ফিরবার তাড়া থাকবে না। হ্যাঁ, সেই ভালো। রূপেন শইকিয়া ব্রেকফাস্টের কথা বলার জন্যে বাংলোর পেছনে কিচেনের দিকে এগিয়ে গেলেন। বাঁ পাশে বসে থাকা দুটির দিকে ফিরে প্রমিত জিজ্ঞেস করলো, আপনার কাজের ব্যাপারে মিস্টার শইকিয়ার সঙ্গে কথা হয়েছে? উনি আমাকে একটা আদিবাসী গ্রামে নিয়ে যাবেন বলেছেন। কি যেন বললেন গ্রামটার নাম? চীনাকুড়ি। হ্যাঁ, চীনাকুড়ি। বললেন ওখানে মেজ ট্রাইবরা থাকে। ওদের গাঁও বুড়োর সঙ্গে আমার আলাপ করিয়ে দেবেন। ওই গাঁও বুড়োরাই আমাকে বলে দেবেন জেনারেশন আফটার জেনারেশন ওরা কি কি ফোকলোর শুনেছেন। আপনি ওদের সঙ্গে মিশতে পারবেন তো? পারবো না। না, আমি জানি আমার কমিউনিকেশন স্কিল খুব পুয়ার, ভালো কথা বলতে পারি না। না না, আমি তা মিন করিনি। আসলে আমি আদিবাসীদের নিজস্ব কাস্টমসগুলোর কথা বলতে চাইছিলাম। সেগুলো না জানলে ওদের সঙ্গে মেশা একটু মুশকিল আর কি। আপনি চিন্তা করবেন না, ওই জন্যই তো আপনাকে মিস্টার শইকিয়ার সঙ্গে ট্যাগ করে দিয়েছি। উনি আপনাকে গাইড করে দেবেন। প্রমিত জানত দুতি এই কথার পরেও তাকে ধন্যবাদ জানাবে না, জানালোও না। দুতিকে প্রথম দেখবার পর থেকেই প্রমিতের মনে একটা সন্দেহ হচ্ছিল। সেটা মিলিয়ে নেবার জন্য সে ডাকল, দুতি, একটা কথা জিজ্ঞেস করব? করুন। মানে যদি কিছু মনে না করেন আর কি। আপনার পরিবারে কারা আছেন? মানে বাবা মা ভাই? বাবা আছেন আর স্টেপ মাদার। তবে ফ্যামিলির সঙ্গে আমার অ্যাটাচমেন্ট খুব কম। মা মারা যাবার পর থেকেই আমি হোস্টেলে থাকি। মানে আমার যখন 7 বছর বয়স তখন থেকেই। প্রমিতের সন্দেহটা মিলে গেল। আসলে এটিকেট ব্যাপারটা মানুষের সহজাত নয়, ওটা সংসারের অন্যদের দেখেই শিখতে হয়। দুতিকে দেখেই ওর মনে হয়েছিল ও সংসারে খুব কম থেকেছে। তবে প্রমিতের কাছে এটিকেট ব্যাপারটা কখনোই খুব জরুরি কিছু বলেও মনে হয়নি। তার চেয়ে সিনসিয়ারিটির দাম অনেক বেশি। আর এই মেয়েটার চোখের দিকে তাকালেই বোঝা যায় এর কোনো ভান নেই। একদম শিশুর মতন স্বচ্ছ চোখের তারা। বিধি ডাগরো আঁখি যদি দিয়েছিলে, সে কি আমারই পানি ভুলে পড়িবে না? তারপর কি যেন, এত যে সুধা কেন সৃজিলে বিধি, যদি আমারই তৃষাটুকু পুরাবে না। দূর বাবা, কত বছর আগে যে শেষবার গীতবিতান নিয়ে বসেছে প্রমিত, মনে থাকে নাকি অত? বনে থেকে থেকে এক প্রকার জঙ্গলি হয়ে গেছে ও। ডক্টর রূপেন শইকিয়ার জীবন কথা শুনলেন নাকি? কেমন করে শুনব? উনি নিজের সম্বন্ধে কিছু বলেন নাকি? খালি গাছপালা, জীবজন্তু আর আদিবাসীদের কথাই বলে যান। কোয়াইট লাইকলি। সেসব শুনতেও ভালো লাগছিল, কিন্তু ডক্টর শইকিয়ার মতন ভদ্রলোক নিজের সম্বন্ধে কিচ্ছু বলবেন না, এটা ভাবা আমারই ভুল। ওনার কিছুটা বায়োগ্রাফি বরং আমিই বলে দিচ্ছি। একসঙ্গে যখন কয়েকদিন কাটাবেন তখন এটুকু জেনে রাখা ভালো। উনি 5 বছর আগে গুয়াহাটি কলেজে বোটানির লেকচারার ছিলেন। তারপর চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় নামলেন। ব্যবসাটা কিন্তু খুব ইন্টারেস্টিং, ফরেস্ট প্রোডাক্টসের ব্যবসা। আমাদের এই ডুয়ার্সের জঙ্গলে নানা ধরনের লতা পাতা গাছগাছড়া পাওয়া যায়, যাদের দারুণ মেডিসিনাল ভ্যালু আছে। তাছাড়া কোনো গাছের ফল থেকে সুগন্ধি পাওয়া যায়, কোনো ফুলের পাপড়ি থেকে আবার দারুণ রং তৈরি হয়। আমিও সব জানি না, কিন্তু মিস্টার শইকিয়া সব জানেন। উনি নিত্য নতুন বই জার্নাল ঘাঁটাঘাঁটি করে এইসব খুঁজে বের করেন। এসব জিনিসের বেশিরভাগটাই অবশ্য বাইরে রপ্তানি হয়ে যায়। ভারতের থেকেও বিদেশের মাটিতে এসব জিনিসের চাহিদা বেশি। ইউরোপ আমেরিকা যে ক্রমশ ন্যাচারাল প্রোডাক্টের ভক্ত হয়ে উঠছে সে তো আপনি জানেনই। আমরা মিস্টার শইকিয়াকে এসব ফরেস্ট প্রোডাক্ট সংগ্রহ করার লাইসেন্স দিই। এতে আমাদেরও একটা উপকার হয়। জঙ্গলের আশেপাশের গ্রামগুলোর অনেক মানুষকে উনি এই গাছগাছড়া সংগ্রহের কাজে লাগিয়ে দিয়েছেন। অবশ্য তার জন্য ভালো পেমেন্ট দেন। মানুষগুলোও এরকম একটা ভালো জীবিকা খুঁজে পেয়েছে বলে গত কয়েক বছরে জঙ্গল কেটে চাষ করা কিংবা জঙ্গলের মধ্যে গরু চড়ানোর মতন ক্ষতিকারক ব্যাপারগুলো কমে গেছে। চোরা শিকার টিকারের ক্ষেত্রেও আগে লোকাল লোকেদেরই কাজে লাগানো হতো,
কিন্তু এখন ডক্টর শইকিয়ার থেকে ভাত কাপড় পেয়ে যাচ্ছে বলে ওরা চোরা শিকারীদের মুখের ওপর না বলে দিতে পারছে। আমি ডক্টর শইকিয়ার গুয়াহাটির বাড়িতেও গেছি 2-1 বিশাল বাড়ি, বিরাট বাগান, বোঝাই যায় ব্যবসা করে উনি ভালোই পয়সা করছেন। কিন্তু উনি নিজে যে ঘরটায় থাকেন সেই ঘরটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। একটা চৌকি ছাড়া আসবাব বলতে আর কিছু নেই, আর বই রয়েছে মাটি থেকে ছাদ অবধি ঠাসা, একেবারে নানা বিষয়ের নানা ভাষার। সেই জন্যই মনে হয় এই ব্যবসাটা উনি বোধহয় এই গ্রামের লোকগুলোর জন্যই করেন, ওদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য। চলুন মিস্টার ব্যানার্জি, চলো দ্যুতি, আর দেরি করলে আমার সব কটা জায়গায় যাওয়া হবে না। কোথায় যাব আমরা এখন? একটা গ্রামে যাব, গ্রামটার নাম হলো দিবাং, রাভাদের গ্রাম। তুমি তোমার কাজ করবে আর আমি আমার কাজ। আপনার কাজ মানে? দিবাং গ্রামে একটা বড় জলা আছে, সেখানে গ্রামের লোকেদের দিয়ে সিট্রোনেলা চাষ করাবার কথা ভাবছি। সিট্রোনেলা জানো তো, একরকমের বুনো ঘাস হয়, পেশাই করলে ওর পাতা থেকে সুগন্ধি তেল পাওয়া যায়, কীটনাশক হিসেবে দারুণ কাজ করে, মার্কেট ভ্যালু অনেক। ছি ছি ছি, এই দেখো তো, তোমার পাস পেপারে বটানি ছিল বললে তো, দেখো দেখি তোমাকে আমি সিট্রোনেলা চেনাচ্ছি। আমারও হয়েছে মতিভ্রম। প্রমিত জিপসি ড্রাইভিং হুইলে বসল। রূপেন শইকিয়া দ্যুতিকে নিজের গাড়িতে ডেকে নিলেন। পেছন পেছন নিজের জিপসি চালিয়ে আসছিল প্রমিত। সে নিজের গাড়িটাতেই যাচ্ছিল, কারণ খুনের জায়গাটা দেখেই সে আলিপুরদুয়ারে ফিরে যাবে। কিন্তু ডক্টর শইকিয়াদের তারপরেও আরও ঘোরাঘুরি রয়েছে। ছোট বড় নুড়ি পাথরের উপর দিয়ে টাল খেতে খেতে গাড়ি দুটো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল নদীর তীরের সেই ঘাস জমিটায়। প্রমিত আর রূপেন গাড়ি থেকে নেমে পড়ল। দ্যুতি বসে রইল গাড়িতেই, তার কোলে অ্যানথ্রোপোলজির বিদেশি জার্নাল, সেটার পাতাতেই ওর সমস্ত মনোযোগ নিবদ্ধ। ওরা দুজন কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, সে সব কিছুই খেয়ালও করল না। গাড়ি থেকে নেমে উল্টো দিকের ভুটান পাহাড়ের সারির দিকে তাকালেন রূপেন। তারপর প্রমিতকে জিজ্ঞেস করলেন, মিস্টার ব্যানার্জি, আপনি শিওর যে ওই গুলিগুলো ওই পাহাড় থেকেই ছোড়া হয়েছিল? তাছাড়া আর কি হতে পারে বলুন? বিমলবাবুয়ারা তো রিভার বেডে কিয়া নদীর ওই তীরে কাউকে দেখতে পায়নি। দেখতে পেলে ওভাবে বোকার মতন দুপায়ের ওপর উঠে দাঁড়াতো না, শুয়ে শুয়েই তাকে গুলিতে খতম করে দিত। তার মানে যারা গুলি করেছে তারা ওই পাহাড়ের ওপরই লুকিয়েছিল। আর তাছাড়া ফরেন্সিক রিপোর্টও বলছে গুলিগুলো ছোঁড়া হয়েছে প্রায় 2.5 কিলোমিটার দূর থেকে। ওই দূরত্বে পাহাড় ছাড়ার কী বা আছে বলুন তো? কিন্তু অত রাতে নিশ্চিদ্র অন্ধকারের মধ্যে ওদের দেখলো কেমন করে? সেইটাই তো আমরাও ভেবে পাচ্ছি না মিস্টার শইকিয়া। আপনি শুধুমাত্র একজন বিজনেসম্যান কিংবা স্কলার তো নন, ভালো শিকারীও। আপনি একটু ভেবে দেখুন না, যদি কিছু কিনারা করতে পারেন। রূপেন শইকিয়া অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে সেই ঘাস জমির ফালিটা অবধি চলে গেলেন। পেছন পেছন প্রমিত। বাবুয়া সন্দীপদের শরীরের চাপে থেতলে যাওয়া ঘাসগুলো এই কদিনে আবার মাথা তুলে দাঁড়িয়েছে। রক্তের দাগ ঢাকা পড়ে গেছে নতুন করে উড়ে আসা ধুলো মাটির নিচে। সেইখানে দাঁড়িয়ে প্রমিত উল্টো দিকে পাহাড়গুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে হঠাৎ ডাকল, মিস্টার শইকিয়া। হ্যাঁ, কিছু বলছেন? আপনার চোখের দৃষ্টি কেমন? সে লোকে তো বলে বাজ পাখির মতো। এবং আমি জানি আপনি একজন ক্র্যাক শট। বন্দুক হাতে আপনার টিপ ফসকায় না। তাহলে বলুন তো, এই মুহূর্তে আমি যদি আপনার হাতে একটা স্নাইপার রাইফেল দিই উইথ টেলিস্কোপিক সাইট এবং আপনাকে বলি ওই দূরের পাহাড়টার মাথায় দাঁড়িয়ে থাকা একটা মানুষের হৃৎপিণ্ডে গুলি করতে, আপনি পারবেন? না মিস্টার ব্যানার্জি, আপনি আমাকে সব রকম ইকুইপমেন্টস দিলেও আমি পারবো না। টেলিস্কোপিক সাইট ওই ডিস্টেন্সে কোনো কাজে আসবে না। বেস্ট সাইটের পাল্লাও 250 মিটারের বেশি হয় না, এ তো তার 10 গুণ। আর যেখানে টার্গেটটাকে দেখতেই পাচ্ছি না সেখানে হিট করবো কেমন করে? রাইট। আচ্ছা, এবার ধরুন রাতের ঘন অন্ধকারের মধ্যে যখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না, সেই সময় ওই পাহাড়ের মাথাতেই হঠাৎ একটা ছোট্ট বাল্ব জ্বলে উঠল, তখন ওই বাল্বটায় মারতে পারবেন? পারবো। একটা বড় ব্যারেলের রাইফেল লাগবে আর 0.3 উইনচেস্টার কিংবা 0.7 রেমিংটন ম্যাগনামের মতো হালকা বুলেট। তখন 10 বারের মধ্যে 10 বারই মারতে পারবো।
কারণ তখন চারিদিকের অন্য সব আকৃতি হারিয়ে যাবে, চোখের সামনে থাকবে শুধু টার্গেট, আর কিচ্ছু নয়। আচ্ছা, এবার ভাবুন তো, সেই পরিস্থিতিটাই যদি উল্টে যায়, মানে ওই পাহাড়ের মাথায় টেররিস্টরা যদি দেখে এদিকে নিকষ অন্ধকারের মধ্যে শুধু 3টে আলোকিত মানুষ দাঁড়িয়ে রয়েছে। একমাত্র এইভাবেই রহস্যটার ব্যাখ্যা করা যায়। কেউ ওদের গায়ে তীব্র আলো ফেলে ওদের টার্গেট বানিয়ে দিয়েছিল। এই ব্যাখ্যাটা পুলিশও দিচ্ছে মিস্টার শইকিয়া। ইনফ্যাক্ট ওরা ওদের তদন্ত এই লাইনেই চালাচ্ছে। কিন্তু এই থিওরিটা কি আদৌ বিশ্বাসযোগ্য? কেন বিশ্বাসযোগ্য নয়? কেন? আপনি মনে মনে একবার সিচুয়েশনটা ভেবে দেখুন। প্রথমত, ওদের গায়ে আলো ফেলার কাজটা যে করবে তাকে ওদের ফলো করে আসতে হবে। রাতের অন্ধকারে ওদের মতন মানুষকে ফলো করার কাজটা মানুষ খেকো বাঘের পক্ষেও কঠিন, কারণ তখন চোখ নয়, মানুষ কান দিয়ে দেখে। পায়ের তলায় একটা কুটো পড়ে ভেঙে গেলে যে শব্দ হয়, রাতের অরণ্যে সেই শব্দ পরিষ্কার শুনতে পাওয়া যায়। আর সেই রকম একটা কুটো না মারিয়ে কেউ ওদের ফলো করে এসেছে, এটা একেবারেই অবিশ্বাস্য ব্যাপার। দ্বিতীয়ত, যদি কেউ ততটা সফলভাবে ওদের ফলো করে এসেই থাকে, সে নিজে ওদের না মেরে অত ঝামেলা করে গায়ে আলো টালো ফেলতে যাবে কেন বলুন তো? আর তৃতীয়ত, বিমলদের রিফ্লেক্স ছিল চিতাবাঘের মতো। গায়ে আলো পড়া মাত্র ওদের পক্ষে যেটা স্বাভাবিক ছিল সেটা হলো পেছন দিকে ঘুরে গিয়ে আলোর উৎসে গুলি করা। ওরা তা করেনি। মানে মৃত্যুর সময় ওদের মুখ ছিল ভুটান পাহাড়ের দিকে ফেরানো। তার মানে ওদের পেছনে সন্দেহজনক কিছু ঘটেইনি। তাহলে কি নদীর ওপার থেকে তীব্র সার্চ লাইট? অসম্ভব। বক্সার আশেপাশে কম মানুষ বাস করে না, আর তাদের অনেকেই এই হেমন্ত মাসে হাতি তাড়ানোর জন্য সারা রাত ফসলের ক্ষেতে বসে থাকে। সে রাতেও ছিল। আপনি যা ভাবছেন সেরকম যদি হতো, তাহলে আকাশের আলোর ছটা তো কারোর না কারোর চোখে পড়তো, এবং আমরাও তা জানতে পারতাম। ধীর পায়ে হাঁটতে হাঁটতে ওরা দুজন প্রমিতের গাড়ি অবধি পৌঁছে গিয়েছিল। গাড়ির সিটে উঠে দরজাটা বন্ধ করে প্রমিত বলল, আমি নিজেও খুব কনফিউজড মিস্টার শইকিয়া। হয়তো টেররিস্টদের হাতে অত্যাধুনিক কোনো নাইট ভিশন বাইনোকুলার চলে এসেছে, যার হদিশ আমরা এখনো পাইনি। তাছাড়া আর কি হতে পারে বলুন তো? মিস্টার ব্যানার্জি, ভেঙে পড়বেন না। আমিও আপনার সঙ্গে ব্যাপারটা নিয়ে ভাবছি। এই রহস্য আমি ভেদ করবই। থ্যাংক ইউ। আপনারাও আর দেরি করবেন না, রওনা হয়ে যান। আর যেভাবেই হোক সন্ধ্যের আগে বাংলোয় ফিরে আসবেন। রাতকেই এখন বেশি ভয় পাচ্ছি আমি। যে অন্ধকার আমাদের আড়াল দিত, সেই অন্ধকারই এখন আমাদের ঘাতক হয়ে গেছে। হাই, টেক কেয়ার। ডক্টর শইকিয়ার থেকে কিন্তু আলাদা হবেন না কখনো। আপনি চিন্তা করবেন না। শুনুন, কি হলো? আপনিও সাবধানে যাবেন। দুতিয়ার রূপেনকে বিদায় দিয়ে প্রমিত হরিণডুবি বিট অফিসে গিয়ে কিছু ফাইলপত্রের কাজ সারল। তারপর সে যখন আলিপুরদুয়ারে নিজের অফিসের কম্পাউন্ডে গাড়ি ঢোকালো, তখন বেলা অনেকটাই গড়িয়ে গেছে। কম্পাউন্ডের মধ্যে ঢুকতে ঢুকতেই প্রমিত দেখল অফিসের সামনে বেশ কিছু লোকের একটা জটলা। লোকগুলো সকলেই আদিবাসী মনে হচ্ছে। মহিলা পুরুষ মিলিয়ে প্রায় 100 জন হবে। কিন্তু কেন এসেছে ওরা? আজ তো কোনো লাইসেন্স বিতরণের দিন নয়। লোকগুলো অস্বাভাবিক নীরব, ভাবভঙ্গিতেও কেমন যেন একটা কাঠিন্য রয়েছে। গাড়িটাকে ধীর গতিতে অফিসের আরও একটু কাছে নিয়ে আসতেই প্রমিত দেখতে পেল জটলাটার অন্য পাশে একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে রয়েছে, আর জটলাটার মাঝখানে মানুষের পায়ের ফাঁক দিয়ে যা দেখা যাচ্ছে তা নির্ভুলভাবে একটি মৃতদেহ। সাদা কাপড়ে মোড়া একটা লাশ ঠিক তার অফিসের বারান্দার নিচে মাটিতে শোয়ানো রয়েছে। এই অবধি দেখতে পেয়েছিল প্রমিত। এরপরে ভিড়ের মধ্যে থেকে কে যেন চিৎকার করে উঠল, মারো শালাকে, মারো মারো মারো।
অসংখ্য পাথর এসে পড়ছে তার জিপের ছাদে। লোহা আর পাথরের সংঘাতের শব্দে কানে তালা লেগে যাচ্ছে। মাথা নিচু করে বসেও প্রমিত বুঝতে পারছিল মার মার শব্দ করে ভিড়টা ক্রমশ এগিয়ে আসছে, ঘিরে ধরছে তার গাড়িটাকে। ঠিক এই সময়েই আরও একটা পাথর ড্রাইভিং সিটের পাশের জানলা দিয়ে ঢুকে সজোরে প্রমিতের কপালে আঘাত করল। চেতনা আর অচেতনার মাঝখানে দুলতে দুলতে প্রমিত বুঝতে পারল পুলিশ লাঠিচার্জ শুরু করেছে। কোলাহলটা ক্রমশ দূরে সরে যাচ্ছে। সে পকেট থেকে রুমালটা বার করে কপালে চেপে ধরল। সাদা রুমালটা দেখতে দেখতে লাল হয়ে গেল। প্রমিত টলতে টলতে নেমে এসে জিপের বডিটায় ভর দিয়ে দাঁড়ালো। ততক্ষণে আদিবাসী মেয়ে পুরুষের জটলাটা পুলিশের তাড়ায় ফরেস্ট অফিসের কম্পাউন্ডের বাইরে পালিয়েছে। ফাঁকা চত্বরে তখন শুধু প্রমিত আর সেই কাপড়ে থাকা সব দেহ। ওটা কার মৃতদেহ? একটা বলিষ্ঠ হাত এসে প্রমিতের কম্পমান শরীরটাকে জড়িয়ে ধরল। এতক্ষণ আপনি শুনছিলেন সৈকত মুখোপাধ্যায়ের কাহিনী মৃত্যুর আলো, প্রথম পর্ব, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি।